ইন্ট্রোডাকশন টু সংস অফ এক্সপেরিয়েন্স। আমরা এর আগে যে কবিতা পড়েছি সেটা ছিল ইনোসেন্সের কবিতা। ইনোসেন্সের যে গানগুলো, সংস অফ ইনোসেন্স যেটা, সেটার প্রথম কবিতা, এই জন্য বলা ছিল ইন্ট্রোডাকশন। এবং সেখানে আমরা দেখেছিলাম যে তার যে লেখাগুলো বা সে যে পরবর্তীতে কবিতাগুলো লিখবে, সেক্ষেত্রে সে যে ইন্সপিরেশনটা পায় সেটার একটা গল্প, ছোট্ট একটা গল্প টাইপ সে শেয়ার করে, যে সে ঠিক কিভাবে ইন্সপায়ার্ড হয় টু রাইট সাম সংস, যেগুলো শুনে পরবর্তীতে বাচ্চারা আনন্দ পাবে। এবং সেই গানগুলোই হচ্ছে সংস অফ ইনোসেন্সের মধ্যে আছে। প্রত্যেকটা গানের মধ্যে এক ধরনের শিশুসুলভ ব্যাপার লক্ষ্য করা যায়, যেটা সবাই পড়ে বুঝবে বা খুবই ভিভিড এবং ক্লিয়ার, স্পষ্ট। খুব একটা সেখানে তোমার হচ্ছে মানে কি বলা যায়, যে এমন কিছু নাই যেটা অস্পষ্ট, যেটা তুমি বুঝতে পারবে না, এরকম একেবারে ক্লিয়ার কনসেপ্ট। কিন্তু আমরা এখন এখানে দেখবো হচ্ছে ইন্ট্রোডাকশন টু সংস অফ এক্সপেরিয়েন্স, অর্থাৎ এক্সপেরিয়েন্সের অংশ যেটা, সেই অংশের গানগুলো বা সেই অংশের কবিতাগুলো কিরকম হবে সেটার একটা ধারণা বা সেটার একটা সূচনা আমরা এই কবিতার মধ্যে পাবো। এবং এই এই প্রত্যেকটা কবিতা, সংস অফ এক্সপেরিয়েন্সের যত কবিতা আছে সবগুলো কবিতাই দুর্বোধ্য। দুর্বোধ্য বলতে কি বোঝায়, মানে তুমি একটা এক্সাক্ট মিনিং করতে পারবা না। এই প্রত্যেকটা কবিতার মিনিং বিভিন্ন রকম হতে পারে। যেমন এই কবিতাগুলো তুমি একভাবে মিন করবা, অন্য একজন অন্যভাবে মিন করার সুযোগ আছে। মানে এগুলো এক্সাক্ট কোনো সমাধান বা এক্সাক্ট কোনো মিনিং দেয় না। এটার মাধ্যমেই এক ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, পৃথিবীর বৈশিষ্ট্য যেটা, যে আমরা এমন একটা পৃথিবীতে বসবাস করি যে পৃথিবীটা আমাদের কাছে খুব দুর্বোধ্য। এটা খুব সবসময় আমরা খুব একটা বুঝে উঠতে পারি না পৃথিবীকে। ঠিক তেমনি সংস অফ এক্সপেরিয়েন্সের মধ্যে পৃথিবীর দুর্বোধ্যতাকে যেন সে সিম্বলিফাই করলো বা সিম্বলিক্যালি উপস্থাপন করলো আর কি। কবিতাটা শুরু হচ্ছে এভাবে: হিয়ার দ্য ভয়েস অফ দ্য বার্ড হু প্রেজেন্ট পাস্ট অ্যান্ড ফিউচার সিজ, হুজ ইয়ার্স হ্যাভ হার্ড দ্য হোলি ওয়ার্ড দ্যাট ওয়াকড অ্যামং দ্য এনশিয়েন্ট ট্রিজ। হিয়ার দ্য ভয়েস অফ দ্য বার্ড, BARD, এই বার্ডের মানে কি তোমরা জানো? চারণ কবি। আচ্ছা, চারণ কবি বা কবি, আমরা সিম্পলি কবিই বলি। তো বলা হচ্ছে শোনো কবির কথা, পোয়েটের কথা শোনো। হিয়ার দ্য ভয়েস অফ দ্য বার্ড, তার কারণ হলো বার্ড বা পোয়েট সে কি করতে পারে, সে বর্তমান দেখতে পারে, পাস্ট অতীত দেখতে পারে এবং ফিউচার দেখতে পারে। বলা হচ্ছে হু পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার সিজ। হিয়ার দ্য ভয়েস অফ দ্য বার্ড হু প্রেজেন্ট পাস্ট অ্যান্ড ফিউচার সিজ, যে বর্তমান অতীত এবং ভবিষ্যৎ দেখতে পারে। আচ্ছা, বর্তমান অতীত এবং ভবিষ্যৎ দেখতে পাওয়াটা কার গুণাবলী, কে এটা দেখতে পায়? এমন একজন মানুষ যে বর্তমান অতীত ভবিষ্যৎ সবকিছুই জানে, সবকিছুই দেখতে পায়, এরকম একজন ব্যক্তিকে আমরা কি বলতে পারি? জ্যোতিষী। সাধারণত জ্যোতিষী। ওকে, জ্যোতিষী দেখতে পায় না, জ্যোতিষী ধারণা করে বা দেখতে পায়। এরকম তোমরা কি কিছু দেখেছো? ইডিপাস রেক্স এরকম একজন ব্যক্তি ছিল, কিন্তু সে অতীত দেখতে পেত, ফিউচারে কি হবে সেটা বুঝতে পারতো। প্রফেট, রাইট, প্রফেট। ইংরেজিতে প্রফেট মানেই হলো ভবিষ্যৎ দ্রষ্টা, যে দেখতে পায়, যে জানে যা আমরা জানি না, যে অতীত বোঝে, বর্তমান বোঝে, ভবিষ্যৎ বোঝে, তাকে ইংরেজিতে কি বলে? প্রফেট। কিন্তু খ্রিস্ট ধর্ম এবং যারা হচ্ছে ইংরেজিতে প্রফেট শব্দটার ব্যবহার যেটা, সেই ব্যবহারের অর্থটা দাঁড়ায় এরকমের, মিনিংটাই এরকম, ভবিষ্যৎ দ্রষ্টা, যে দেখতে পায়, যে জানে যে কি ঘটতে পারে, যে জানে যে কি ঘটেছিল। আচ্ছা, এবং সঠিকটাই জানে, তাকে বলা হয় প্রফেট। তার মানে এখানে যখন বলা হলো যে হিয়ার দ্য ভয়েস অফ দ্য বার্ড হু প্রেজেন্ট পাস্ট এন্ড ফিউচার সিজ, যে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ দেখতে পায়, অর্থাৎ প্রফেট, তাহলে বার্ডকে এখানে মূলত প্রফেটের সাথে তুলনা করা হচ্ছে না? মেটাফোর না? তোমরা কি বুঝেছো? প্রথমে বলা হলো কবির কথা শোনো, তার কারণ কবি অতীত বর্তমান এবং ভবিষ্যৎ দেখতে পায়, তার মানে কবি ইজ ইকুয়াল টু প্রফেট হিয়ার। ইজ দ্য পয়েন্ট ক্লিয়ার? কবিকে এখানে প্রফেটের সাথে তুলনা করা হচ্ছে, ব্যাপারটা কি বুঝেছো তোমরা? জি ভাইয়া। জি ভাইয়া, বুঝেছি। আচ্ছা, তাহলে একেবারে শুরুতেই ইন্ট্রোডাকশনেই উইলিয়াম ব্লেক আমাদেরকে বোঝাচ্ছে যে একজন কবি, সে একজন প্রফেটের মতোই, একজন সার্থক কবি, যে মানে নিজেকে কবি দাবি করে, সে মূলত ভবিষ্যৎ দ্রষ্টা, সে অতীত জানে, সে বর্তমান জানে এবং ভবিষ্যৎও সে দেখতে পায়। তার মানে ব্লেক যেন নিজেকেও একজন নবীর আসনে বা প্রফেটের আসনে বসাচ্ছে। তার কারণ সে যে গল্প বলবে বা সে যে সব জিনিসপত্র নিয়ে আলোচনা করবে তার এই গানগুলোর মধ্যে, সেই গানগুলোকে সে দাবি করছে এগুলো সত্য, এখানে আমি সত্য কথা বলবো, এরকম কিছু আর কি। সো হিয়ার দ্য ভয়েস অফ দ্য বার্ড, সুতরাং সেই কবির কথা শোনো যে বর্তমান অতীত এবং ভবিষ্যৎ দেখতে পায় প্রফেটদের মতো। কারণ বার্ড ইজ ইকুয়াল টু প্রফেট। হুজ ইয়ার্স হ্যাভ হার্ড দ্য হোলি ওয়ার্ড দ্যাট ওয়াকড অ্যামং দ্য এনশিয়েন্ট ট্রিজ। আচ্ছা,
এনশিয়েন্ট ট্রিজ, আমি একটু জাস্ট সিম্পল মিনিং যেটা মানে শাব্দিক অর্থ হিসেবে যেগুলো আসে সেগুলো বলে নিই, পরে ব্যাপারগুলো নিয়ে ডিটেইল আলোচনা করব। তো এখানে বলা হচ্ছে হোলি ওয়ার্ড, হোলি ওয়ার্ড মানে পবিত্র কথা বোঝা যাচ্ছে। দ্যাট ওয়াক্ট এটা এখানে করা হয়েছে, মিটার রিডিউস করা হয়েছে, যেগুলো আর্কিক সিস্টেমে ভাবে করা হতো। অ্যামং দ্য এনশিয়েন্ট ট্রিজ, এনশিয়েন্ট মানে প্রাচীন, আর ট্রিজ মানে সিম্পলি গাছপালা বোঝায়, বাট আমরা এখানে উডস বা বন বুঝবো। তো এনশিয়েন্ট ট্রিজ মানে প্রাচীন কোনো একটা বন। এবং প্রাচীন বন কোনটা, একেবারে মানে যদি আমরা প্রাচীন বন বলতে যাই তাহলে সেটা বলতে হবে গার্ডেন অফ ইডেন অর্থাৎ প্যারাডাইসকে, তাই তো? জান্নাতের যে বাগান সেটাকে আমরা এনশিয়েন্ট ট্রিজ বলতে পারি, এবং এখানে সেই কথাই বলা হচ্ছে। আচ্ছা, তাহলে ঘটনাটা কি এখানে? ঘটনাটা হচ্ছে গড সে প্যারাডাইসে বসে কিছু কথা বলেছে, এবং সেই কথাগুলো এনশিয়েন্ট ট্রিজ বা প্যারাডাইসের যে বাগান, সেই বাগানের মধ্যে সেই কথাগুলো ধ্বনিত বা প্রতিধ্বনিত হয়েছে। এবং সেই কথাগুলো একজন প্রফেট, একজন নবী, একজন ভবিষ্যৎ দ্রষ্টা সে অবশ্যই শুনতে পেয়েছে। ঠিক তেমনি একজন বার্ড বা কবিও সেই জিনিসটা জানে। সুতরাং কবির কথা শোনো, কবি যেটা বলবে তোমাদের ভালোর জন্যই বলবে, কবি যেটা বলে সেটা সে ভালোর জন্যই বলে, সে ভুল বলে না। সুতরাং কবির কথা শুনতে হবে। হুজ ইয়ার্স হ্যাভ হার্ড, কারণ এই কবির কান শুনতে পেয়েছে দ্য হোলি ওয়ার্ড। হোলি ওয়ার্ড মানে কোন ওয়ার্ড? পবিত্র কথা, যে কথাগুলো গড বলেছিল। গড কোথায় বসে বলেছে? এই গড বলতে এখানে জিসাস ক্রাইস্ট, গড দ্য সান। গড বলেছে যখন অ্যাডাম অ্যান্ড ইভকে পৃথিবীতে তাদের পতন হলো, অর্থাৎ তারা এমন কিছু করলো যেটা স্রষ্টা চায় নাই, নিষিদ্ধ কিছু তারা ভক্ষণ করলো, এবং সে কারণে তাদের পৃথিবীতে পতন হলো। তখন জিসাস ক্রাইস্ট সেখানে কান্না করলো বা তার খারাপ লাগা সে প্রকাশ করলো, সে কিছু কথা বলল। সেই কথাগুলো একজন কবি শুনেছে, এবং এবং সেই কথাগুলো মূলত তখন এনশিয়েন্ট ট্রিজ বা সেই যে প্যারাডাইসের মধ্যে সেগুলো ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছে। যে দ্যাট মানে হলো এখানে হোলি ওয়ার্ড, সেই কথামালাগুলো যেন হেঁটেছে বা বিচরণ করেছে কোথায়? এনশিয়েন্ট ট্রিজ এর মধ্যে বা প্যারাডাইসের মধ্যে। এবং সেই কথাগুলো শুনতে পেয়েছে কে? বার্ড অর্থাৎ কবি। কবি কেন শুনতে পেলো? তার কারণ কবি হলো একজন প্রফেটের মতোই, নবীর মতোই। তো প্রফেট যেহেতু সে, তার কথা অবশ্যই তোমাকে শুনতে হবে। তো হিয়ার দ্য ভয়েস অফ দ্য বার্ড, কবির কথা তাহলে শোনো। তোমরা কি অংশটুকু বোঝাচ্ছ? পরবর্তীতে ব্যাপারগুলো আরো বেশি ক্লিয়ার হবে, বাট আমি যতটুকু বোঝালাম বুঝেছো কিনা বলো। জি ভাইয়া। ওকে, calling the lapsed soul and weeping in the evening dew that might control the starry pole and fallen light renew. আচ্ছা, বললো কলিং দ্য ল্যাপসড সোল। জিসাস ক্রাইস্ট যখন কথাগুলো বলছিল তখন সে ল্যাপসড সোলদেরকে ডাকছিল, হতভাগ্য সেই সব আত্মাদেরকে। হতভাগ্য আত্মা কোনগুলো? স্বাভাবিকভাবেই যাদের হৃদয় পচে গিয়েছে, এরকম ভাবে আমরা বুঝতে পারি। কিন্তু এখানে আসলে সেই মানুষদেরকেও তুমি সিম্পলি ধরতে পারো যারা যারা গডকে অতটা বেশি গুরুত্ব এখন দিচ্ছে না, ম্যাটেরিয়ালিস্টিক একটা লাইফ লিড করছে, যাদের একমাত্র চিন্তা হলো পৃথিবীতে অনেক বেশি টাকা পয়সা ইনকাম করতে হবে। এই শ্রেণীর মানুষদেরকেও তুমি ধরতে পারো ল্যাপসড সোল বলতে। অথবা এখানে অ্যাডাম অ্যান্ড ইভ অর্থাৎ আদম হাওয়া যাদেরকে আমরা বলি মানে আমাদের ধর্মে, সেই অ্যাডাম অ্যান্ড ইভের কথাও এখানে ধরতে পারো, কারণ তারাই মূলত পতিত হয়েছিল, পতিত আত্মা। তাদের পতন হয়েছিল প্যারাডাইস থেকে তোমার হচ্ছে আমাদের পৃথিবীতে। সো কলিং দ্য ল্যাপসড সোল, সেই পতিত আত্মাদেরকে উদ্দেশ্য করে সে তখন কেঁদেছিলেন। অ্যান্ড উইপিং ইন দ্য ইভিনিং ডিউ, উইপিং ইন দ্য ইভিনিং ডিউ, ইভিনিং ডিউ বলতে সন্ধ্যার সময়টাকে বোঝানো হচ্ছে। এবং সন্ধ্যা, ওই যে তোমাদের কি টাইগার পড়াইছি কিনা, পড়াইনি মনে হয়, পড়াবো আজকে দেখি। তো তার কবিতার মধ্যে এরকম কিছু শব্দ চয়ন লক্ষ্য করবা, মানে কিছু শব্দ উনি ব্যবহার করবে, যে শব্দগুলো নির্দিষ্ট কোন একটা সময়কে ইন্ডিকেট করে, এবং সেই সময়কে ইন্ডিকেট করার মাধ্যমে সে অন্য কোনো একটা মিনিং দিতে চায়। যেমন এখানে বলা হচ্ছে অ্যান্ড উইপিং ইন দ্য ইভিনিং ডিউ, গড যখন সেই কথাগুলো বলছিলেন তখন সে কাঁদছিলেন, এবং সেই সময়টা কখন ছিল? সেটা ছিল ইভিনিং টাইম, সন্ধ্যা। এবং এখানে বলা হচ্ছিল সে সময় যেন শিশির বিন্দুগুলো তোমার হচ্ছে ওই যে কি বলা যায়, ঘাসের উপরে শিশির বিন্দু পড়লে যেরকম একটা অবস্থার সৃষ্টি হয়, প্যারাডাইসে যে সেরকম একটা সময়ে যখন শিশির পড়ে পড়ে শিশির বিন্দুগুলো যখন লক্ষ্য করা যাচ্ছিল, সেরকম একটা সময় ক্রাইস্ট, জিসাস ক্রাইস্ট বা গড সে কথাগুলো বলছিল উইপিং, কেঁদে কেঁদে, এবং তার খারাপ লাগাই সে প্রকাশ করেছিল সেখানে। দ্যাট মাইট কন্ট্রোল দ্য স্টারি পোল অ্যান্ড ফলেন লাইট রিনিউ।
আচ্ছা, এবং তার যে কথামালাগুলো, সেই মালাগুলোর ওয়েট বা ভার এতটা বেশি ছিল, এতটা গুরুত্বপূর্ণ ছিল, এতটা সিগনিফিকেন্ট ছিল, যে কথাগুলো কন্ট্রোল করতে পারতো দ্য স্টিয়ারি পোলকে বলতে তখনকার সময় একটা বিশ্বাস ছিল যে তারাগুলো যে তোমার হচ্ছে আহ, ঘোরে বা আবর্তিত হয়, সেখানে দুইটা পোল আছে। যেমন আমরা বিশ্বাস করি পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, ঠিক তখনকার সময় দুইটা পয়েন্ট বা দুইটা স্টেয়ারি পোলকে কল্পনা করা হতো, যেগুলোকে ঘিরে মানে আবর্তন করতে হচ্ছে অন্য যে নক্ষত্র বা তারাগুলো। অর্থাৎ তোমরা বুঝতে পারছো কিনা যে পৃথিবী যেরকম সূর্যের চারপাশে ঘোরে বা পৃথিবীর মতো আরো কিছু গ্রহ ঘোরে, ঠিক তেমনি তখনকার সময় মনে করা হতো আমরা যে আকাশে স্টার গুলো দেখতে পাচ্ছি, তারাগুলো, এই তারাগুলো নির্দিষ্ট একটা কক্ষপথে ঘোরে, এবং সেরকম কক্ষপথ দুইটা আছে, টু পোলস। হ্যাঁ, এরকম তারা চিন্তা করতো আর কি, 2 পয়েন্টস ইন দ্য স্কাই। এবং সেই পয়েন্ট গুলোকে কেন্দ্র করে তারাগুলো ঘূর্ণা মানে আবর্তন করে। তো এই জন্য বলা হচ্ছে যে সেই যে তারাগুলো ঘুরছে একটা শক্তিতে তো ঘুরছে। তো বলা হচ্ছে যে জেসাস ক্রাইস্টের সেই কথাগুলো এতটা ভারী ছিল বা এতটা সিগনিফিকেন্ট ছিল যেন সেগুলো সেই স্টেয়ারি পোলকে নিয়ন্ত্রণ করতে পারতো। অর্থাৎ সেটা তো খুব স্বাভাবিক বিষয় না, খুব জটিল একটা প্রক্রিয়া, একটা কমপ্লেক্স একটা প্রসেস। সেই প্রসেসটা কন্ট্রোল করার মতো ক্ষমতা সেই কথাগুলোর ছিল, কথা বলার ছিল। অর্থাৎ বারবার ব্লেক এখানে বোঝাতে যাচ্ছে যে একজন পোয়েট যে কথাগুলো বলবে সে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেই কথাগুলো গডের থেকে পাওয়া। গড সে কথাগুলো একটা সময় বলেছিল। যেমন ধরো একজন পোয়েট কি বলে, একজন পোয়েট বলে নৈতিকতার কথা সে আমাদেরকে শোনায়। তোমরা বেকন যারা পড়েছো সেখানে দেখবা যে বেকন কি করছে, বেকন দিন শেষে কিছু নৈতিক এবং হ্যাঁ, তার লেখার ভিতরে দুইটা ব্যাপারই আছে, সাকসেসফুল হওয়ার ব্যাপারও আছে, ওয়ার্ল্ডলি লাইফে, এই জন্য ওয়ার্ল্ডলি উইজডম বলা হয় তার লেখাগুলোকে। আবার অনেক সময় সেখানে নৈতিকতাও থাকে। ব্লেকের যে কবিতাগুলো সেখানে তো সে বারবার করে বোঝাতে চেয়েছে, বারবার করে মানুষকে নৈতিকতার গল্প শুনিয়েছে এবং শিখিয়েছে, বলেছে মানুষকে চেঞ্জ হতে বলেছে বারবার করে। তা আমরাও এখানে সেই কথাটা বলবো যে তাদের মানে সেই জেসাস ক্রাইস্টের কথাটা এতটা ভারী ছিল, এতটা সিগনিফিকেন্ট ছিল যেন সেগুলো স্টিয়ারি পোলকে নিয়ন্ত্রণ করতে পারতো। অর্থাৎ তারার যেই ঘূর্ণায়মান অবস্থা সেটাকে নিয়ন্ত্রণ করতে পারতো। অ্যান্ড ফলেন লাইট রিনিউ। ফলেন লাইট বলতে সূর্য। সূর্য আমরা জানি প্রত্যেকদিন একবার পতিত হয়। কোথায় পতিত হয়? মানে তখনকার সময় মানুষ বিশ্বাস করতো সমুদ্রের মধ্যে ডুবে যায় বা সামথিং লাইক দ্যাট, যেটাকে আমরা আর দেখতে পাই না। কিন্তু পরবর্তীতে সেই সূর্য আবার পশ্চিম দিক থেকে উঠছে। এই যে ফলেন লাইট রিনিউড হচ্ছে বা নতুন করে আবার উঠছে, এই জিনিসটা বলছে যে তার কথার, সেই জিসাস ক্রাইস্টের সে সময়কার কথা এতটা ভারী ছিল যে সে সূর্য উঠাতে সক্ষম ছিল। সেই কথামালাগুলো সূর্যের উদয় হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারতো। তার মানে জিসাস ক্রাইস্টের যে কথামালা, সেই কথামালা খুব গুরুত্বপূর্ণ ছিল, এবং সেখানে হয়তো কিছু নসিহত ছিল যে কিভাবে এই অ্যাডাম অ্যান্ড ইভ যারা পতিত হয়েছে পৃথিবীতে, তারা কিভাবে আবার প্যারাডাইসে ফিরতে পারে। সে হয়তো কিছু নির্দেশনা তখন দিচ্ছিল, এবং সেই নির্দেশনার কথাগুলো একজন বার্ড বা একজন যাকে বলা হয়েছে প্রফেট সে জানে, সে শুনেছে। কারণ একজন বার্ড মানেই তার সাথে স্রষ্টার সম্পর্ক আছে, এবং সে অনেক কিছু জানতে পারে যেটা আমরা সাধারণ মানুষ জানি না। সুতরাং সেই বার্ডের কথা, সেই প্রফেটের কথা, সেই পোয়েটের কথা আমাদেরকে শুনতে হবে। হিয়ার দ্য ভয়েস অফ দ্য বার্ড। আচ্ছা, এই দুইটা স্ট্যান্জা কি বোঝা গেল কিনা বলো তো? প্রথমে বলা হলো যে একজন বার্ড হলো প্রফেটের মতো। প্রফেট যেরকম প্রেজেন্ট পাস্ট ফিউচার দেখতে পায়, একজন বার্ডও প্রেজেন্ট পাস্ট অ্যান্ড ফিউচার দেখতে পায়। তাহলে পোয়েট ইজ ইকুয়াল টু প্রফেট। অর্থাৎ পোয়েটকে এখানে গ্লোরিফাই করা হচ্ছে। পোয়েটের কথা আমাদেরকে শুনতে হবে। কেন শুনতে হবে? কারণ যখন অ্যাডাম অ্যান্ড ইভ জান্নাত থেকে পৃথিবীতে তাদের পতন হলো, তখন জিসাস ক্রাইস্ট সেই ল্যাপসড সোল অ্যাডাম অ্যান্ড ইভকে কেন্দ্র করে কিছু কথা বলেছিল। সেই কথাগুলো ঘুরছিল বা সে কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছিল কোথায়? জান্নাতের মধ্যে, জান্নাতের বাগানের মধ্যে, এনশিয়েন্ট ট্রিজ এর মধ্যে, গার্ডেন অফ ইডেনের মধ্যে। এবং তখন জিসাস ক্রাইস্টের সেই কথাগুলো একজন কবি বা প্রত্যেক কবি শুনতে পেয়েছে, বা কবিরা শুনতে পায় সেটা আর কি। কারণ কবিরা প্রফেটের মতো, প্রফেটদের সাথে স্রষ্টার সম্পর্ক থাকে। তো সুতরাং যেহেতু সে শুনতে পেয়েছে, এবং সেই কথাগুলো তাৎপর্য সেকেন্ড স্ট্যান্ডাতে বর্ণনা করা হয়েছে যে জিসাস ক্রাইস্টের যে কথাগুলো ছিল সে কথাগুলো যথেষ্ট তাৎপর্যমণ্ডিত ছিল। এতটাই তাৎপর্য ছিল তার কথার যে সেগুলো স্টিয়ারি পোলকে নিয়ন্ত্রণ করতে পারত। এবং সূর্য যখন পতিত হয়, আবার সেটা নতুন করে উদিত হওয়ার যে একটা উদিত হওয়ার পেছনে বলা যেতে পারে যে এটা তো খুব স্বাভাবিক ঘটনা না, সেই ঘটনা ঘটানোর জন্য সেই কথাগুলো যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল, যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারতো। এতটা ভারী তাদের কথা বা জিসাস ক্রাইস্টের কথা। এবং সেই কথা যেহেতু প্রফেট শুনেছে, তো আমাদের উচিত প্রফেটদের কথা শুনতে,
শোনা অথবা পোয়েটদের কথা শোনা আর কি। আচ্ছা, এখন পোয়েট কথা বলবে। মানে তোমরা আগে মাহফিল মানে তোমরা তো মাহফিল তো আমরা সবাই দেখি বা শুনি, তো সেখানে তোমরা দেখবা যে পীর কেন্দ্রিক যেসব মাহফিল গুলো হয়, যেখানে কোনো এক পীর বা বাবা টাইপের কেউ আসে, সেখানে দেখবা প্রথমে তার যে সফর সঙ্গী সে হচ্ছে প্রথম কথা বলে। সে কি বলে, তার কথার মূল উদ্দেশ্য থাকে, সে হয়তো আধা ঘন্টা বা 15-20 মিনিট এরকম কথা বলে, এবং সে কথার মধ্যে মূল উদ্দেশ্য থাকে পীর সাহেবকে কেন্দ্র করে কথা, এবং পীর সাহেবকে গ্লোরিফাই করা, যে আপনারা এখন যার কথা শুনতে যাচ্ছেন সে অমুক ব্যক্তি, হ্যাঁ, তার এত এত হচ্ছে পাওয়ার আছে, ক্ষমতা আছে। ধরো তার কথা শুনে মানে একদিন বাঘ তার কোন এক মুরিদকে হত্যা করে নাই, হ্যাঁ, মানে বাঘের সামনে পড়ছে তার কোন এক মুরিদ, কিন্তু সে মুরিদ বলছে যে আমার পীর অমুক ব্যক্তি, তখন বাঘ সেখান থেকে চলে গেছে। এরকম কোন একটা ঘটনা, অথবা মানে এই ধরনের আর কি, মানে কোন কিছু ঘটনা তার ব্যাপারে বলা হবে এবং বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করা হবে যে এখন আপনাদের সামনে কথা বলবে সেই ব্যক্তি একজন মহান ব্যক্তি এবং তার কথা আপনাদের শোনা উচিত। এখানেও ব্লেক কিন্তু ঠিক সেরকম একটা পদ্ধতি অবলম্বন করছে। সেও এতক্ষণ আমাদেরকে বোঝালো যে একজন পোয়েট কেন গুরুত্বপূর্ণ, কেন একজন পোয়েটের কথা আমরা শুনবো। এখন পোয়েট কথা বলবে। এই যে দেখো এখানে কিন্তু আচ্ছা এখানে দেখা যাচ্ছে না, সেটা এই জায়গাতে আনে না, এখানে একটা ইনভার্টেড কমা আছে বইয়ের মধ্যে, যে বইটা যেটা আছে ডক্টর সেনের বই আমার সামনে আছে, এটা একটু কমার মতো ইনভার্টেড কমা দিয়ে শুরু হয়েছে এবং এই জায়গাতে এসে ইনভার্টেড কমাটা শেষ হয়েছে। তার মানে এই অংশটুকু এখন কবি আমাকে বলছে, কবি আমাদেরকে বলছে। এতক্ষণ আমরা কবির সম্পর্কে জানলাম যে কবি গুরুত্বপূর্ণ, কবির কথা শোনা উচিত। এখন কবি কথা বলবে এবং অবশ্যই তার মানে ব্লেক এক্সপেক্ট করছে যে আমরা তার কথা শুনবো। তোমরা কি বুঝেছো বলো তো? বিষয়টা কি কঠিন লাগছে? আমি আমার মতো করে অবশ্যই ব্যাখ্যা করছি, বাট এগুলোর ব্যাখ্যা বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম, তুমি হয়তো শুনতে পারো, বাট আমার ব্যাখ্যা বুঝছো কিনা সেটা বলো। জি জি ভাইয়া ভাইয়া আমি বুঝছি। বুঝেছি। ঠিক আছে, নাও বলা হচ্ছে, ও আর্থ রিটার্ন অ্যারাইজ ফ্রম আউট অফ দ্য ডিউই গ্রাস, নাইট ইজ ওন অ্যান্ড দ্য মর্ন রাইজেস ফ্রম দ্য স্লাম্বারাস ম্যাস। পৃথিবীকে বলা হচ্ছে, পৃথিবীকে বলা মানে ঠিক পৃথিবী না, পৃথিবীর মানুষকে বলা। আমরা বলি না যে পৃথিবী জাগ্রত হও, তার মানে কি? তার মানে পৃথিবীর মানুষ জাগ্রত হও। Arise from out of the dewy grass, ঘাসের পাতায় শিশির বিন্দু পড়েছে। এবং পৃথিবী, পুরো পৃথিবী বলা যেতে পারে এরকম ছোট ছোট শিশির বিন্দু পড়ে পড়ে পৃথিবীটার অবস্থা, একটা চিত্র এখানে উপস্থাপন করা হলো। তো বলা হচ্ছে আউট অফ দ্য ডিউই গ্রাস, তোমরা এখন জেগে ওঠো, অর্থাৎ তোমাদের এখন আর ঘুমানোর সময় নাই, তোমাদের জেগে ওঠার সময় হয়েছে। শব্দটা একটু দেখো, এখানে এরকম বেশ কিছু শব্দের আগে আমরা পেয়েছি। ইভিনিং টাইম রিপ্রেজেন্ট করে হলো একটা খারাপ সময়কে, কারণ অন্ধকার কেবল হতে যাচ্ছে। পৃথিবীতে অ্যাডাম এন্ড ইভ আসলো, তার মানে তাদের অন্ধকার হওয়া শুরু হলো জীবনের, এবং ধীরে ধীরে এটা রাত নামবে পৃথিবীতে, তার কারণ মানুষের মধ্যে অন্যায় অত্যাচার অনাচার বেড়ে যাবে তত বেশি রাত নামবে। আচ্ছা, এখন বলা হচ্ছে যে ডিউই গ্রাস থেকে বের হয়ে পৃথিবী জাগ্রত হও। ডিউই গ্রাস মানে কি? ঘাসগুলোর উপরে শিশির বিন্দু পড়ে যে অবস্থা তৈরি হয়। এটা তাহলে কেন বলা হলো? তার কারণ ঘাসের উপরে যে শিশির বিন্দু সেটা কিন্তু খুব বেশিক্ষণ স্থায়ী হয় না, ক্ষণস্থায়ী, তাই তো? আমাদের পৃথিবীটাও এরকম ক্ষণস্থায়ী। পৃথিবীর মানুষগুলো তারা আজীবন এখানে থাকতে পারবে না, মানে তারা আজীবন থাকতে পারবে ঠিক আছে, কিন্তু সেই আজীবন বা জীবনটার একটা মেয়াদকাল আছে, সেটা চিরস্থায়ী না, সেটা ইটার্নাল না। এবং সেখানে দেখা যাবে একটা নির্দিষ্ট সময় পরে আমরা আর এই পৃথিবীতে থাকতে পারছি না। সুতরাং আমাদের এই যে ক্ষণস্থায়ী জীবন, ইভিনিং ডিউ অথবা ডিউই গ্রাস, এইগুলোকে আমরা খুব একটা গুরুত্ব দিতে পারি না। এটা খুব অল্প সময়ের জন্য এই গ্রাসে বা ঘাসের উপরে হয়তো শিশির বিন্দু থাকতে পারে। আমাদের এই সব অলীক কল্পনা থেকে বের হয়ে আসতে হবে। আমরা মনে করতে পারি পৃথিবী খুব আনন্দের জায়গা, তাই না? সালমান এফ রহমানও সেটা ভেবেছিল। তার ছেলে হয়তো এখন বিয়ে উপলক্ষে আনন্দ করছে, উদযাপন করছে বিয়ের মানে কয়েক বছর পূর্তিতে, ম্যারেজ অ্যানিভার্সারি যেটা, কিন্তু সালমান এফ রহমান কিন্তু সেটা করতে পারছে না। সে কিন্তু জানতো না 5 মাস বা 3 মাস আগেও যেরকম ঘটনা ঘটবে। নাও এই জন্য বলা হলো এই যে অলীক কল্পনা, এই যে আমরা ক্ষণস্থায়ী বিভিন্ন বিষয় আমাদেরকে খুব টানে, অ্যাট্রাক্ট করে, পৃথিবীর ব্যাপারগুলোকে আমরা খুব গুরুত্ব দেই। ব্লেক বলছে বা পোয়েট আমাদেরকে জানাচ্ছে যে এটা একেবারেই ক্ষণস্থায়ী, এগুলো ডিউই গ্রাসের মতো। এবং নাইট ইজ ওর্ন, আচ্ছা, নাইট ইজ ওর্ন অ্যান্ড দ্য মর্ন। ওর্ন বলতে সিম্পলি এখানে বলা হচ্ছে যে মোমেন্টারি সামথিং, যেটা হচ্ছে খুবই অল্প সময়ের একটা ব্যাপার। তো রাতটা সবসময়, মানে রাত এখানে বলা হচ্ছে যে রাতটা মোমেন্টারি বা ক্ষণস্থায়ী, ফর আ শর্ট টাইম, এবং এটা কেটে যাবে, এটা একটা সময় গিয়ে থাকবে না। অ্যান্ড দ্য মর্ন
মোর্ন বলতে হচ্ছে আমরা ধরতে পারি যে আবার চেঞ্জ বা পরিবর্তন। যেমন আমরা সাইদি একবার বলেছিল এই কথাটা, আল্লামা সাইদি বলেছিল যে যে অমাবস্যা আসতে যাচ্ছে বাংলাদেশে, এর শুভে সাদেক হওয়া অসম্ভব, এরকম একটা টার্ম উনি বলেছিল। উনি দেখতে পেয়েছিল এই ব্যাপারটা, ওনাদের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জানে বা বুঝতে পারে, কারণ ওনারা ভবিষ্যৎ কিছুটা হলেও উপলব্ধি করতে পারে। তো সেরকম একটা অন্ধকার অবস্থার মধ্যে কিন্তু আমরা দীর্ঘ অনেকগুলো বছর ছিলাম বাংলাদেশিরা, এবং শেষ পর্যায়ে আমরা হয়তো সেই রাত পার করে আবার সকাল হয়েছে। তো সেই কথা বলা হলো, নাইট ইজ ওন অ্যান্ড দ্য মর্ন, মর্নিং খুবই কাছে, সকাল আসবে সামনে। এবং এই অত্যাচার, এই জুলুম, এই নিপীড়ন বা নির্যাতন যেটা তৎকালীন সময়ে লন্ডনার্সরা ভোগ করছিল, সেটা হয়তো চিরদিনের জন্য না। এবং তোমাদেরও উচিত রিজেনারেটেড হওয়া, মর্নিংকে গ্রহণ করে নেয়া, এবং মর্নিং এর উদয় যাতে হয় সেক্ষেত্রে তোমাদের সাহায্য করা। তার কারণ প্রথমেই বলা হয়েছিল জিসাস ক্রাইস্টের কথাগুলো এতটা ভারী যে সেগুলো সকাল ঘটাতে সক্ষম। ঠিক আছে, ক্রাইস্টের, তোমাদের কিন্তু এখানে সিম্বলিক্যাল মিনিং গুলো বুঝতে হবে। ক্রাইস্টের কথাগুলো ভারী তার মানে কি? তার মানে বাইবেলের কথাগুলো ভারী, তার মানে ধর্মীয় কথাগুলো গুরুত্বপূর্ণ। তার মানে ধর্মীয় অনুশাসনের মধ্যে চলে আসো, দেখবা সকাল হতে খুব বেশি দেরি হবে না। ধর্মীয় অনুশাসন মানে কি? ব্লেক কি বোঝাতে চেয়েছে? নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত? মানে মানে আমি জাস্ট মুসলিমদের পার্সপেক্টিভ থেকে বলছি, অথবা ওরা যেইভাবে তোমার হচ্ছে রিচুয়াল গুলো মানে, সেটা বলেছে যে ধর্মীয় রিচুয়াল গুলো মেনটেন করতে হবে। রবিবার যেই হচ্ছে যেভাবে মানে করতে হয়, ওদের একটা দিন থাকে যে দিন প্রার্থনা করতে ওরা যায়, তো সেভাবে করে তুমি প্রার্থনা করলে হবে। এটা কি ধর্মীয় অনুশাসন? না, ব্লেক সে কথা বোঝানোর চেষ্টা করছে না। ব্লেক বোঝানোর চেষ্টা করছে অত্যাচারের কথা, অবিচারের কথা, যে ব্যাপারগুলো ধর্ম কেন কোনো কিছুই কখনো সমর্থন করে না। এবং এই কথাগুলোই ধর্মের কথা, এগুলোই জেসাস ক্রাইস্টের কথা, সেগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ মর্নিং নিয়ে আসার জন্য, সকাল নিয়ে আসার জন্য। সুতরাং কি করতে হবে? সকাল নিয়ে আসতে সাহায্য করো, নাইট ক্ষণস্থায়ী, এটাকে দূর করো, রিমুভ করো। ডিউই গ্রাস থেকে ক্ষণস্থায়ী পৃথিবীর অ্যাট্রাকশনস, এগুলোর থেকে নিজেকে বের করে নিয়ে আসো এবং পৃথিবী জাগ্রত হও, রিটার্ন করো। ও আর্থ রিটার্ন, রাইজেস ফ্রম দ্য স্লাম্বারাস ম্যাস। স্লাম্বারাস শব্দের অর্থ হচ্ছে এটাকে কি বলা হয়? স্লাম্বারাস ম্যাস, আচ্ছা, মানে যেটাকে আমরা বলি সিম্পলি ঘুম ঘুম ভাব, যেটা আর কি। এবং এখানে ঘুমের গভীরতাকে বোঝানো হচ্ছে যে তোমরা এখন যে অবস্থায় আছো, এটা এটার থেকে তোমরা বের হয়ে আসো, যেটা হলো এক ধরনের তোমরা এখন কিছুই দেখতে পাচ্ছ না, এরকম তোমরা ঘুমের মধ্যে আছো। এই ঘুমটা তোমাদের কাটানোর দরকার। আচ্ছা, তন্দ্রচ্ছন্ন থাকা বোঝায় আর কি। Turn away no more, why will thou turn away? The starry floor, the watery shore is given till the break of a day. আচ্ছা, turn away no more, why will thou turn away? বলা হচ্ছে যে পোয়েট এই কথাগুলো বললো, পোয়েট পৃথিবীকে বললো বা পৃথিবীর মানুষকে বললো, ঘুম থেকে জাগ্রত হও, স্লাম্বারাস ম্যাচ থেকে ওঠো, জেগে ওঠো, সকাল নিয়ে আসতে সাহায্য করো, বা সকাল হয়ে যাবে সেজন্য নিজেকে প্রস্তুত করো, এবং এই যে দুনিয়াবি অ্যাট্রাকশনস, এগুলো থেকে বের হয়ে আসো, সত্য পথে আসো, ভালোর পথে আসো। কিন্তু পৃথিবী যেন মনে হচ্ছে সে আমার কথা খুব একটা শুনতে পাচ্ছে না। প্রফেট বলল টার্ন অ্যাওয়ে নো মোর, পৃথিবীকে মনে হচ্ছে সে যেন ইনসেনসিটিভ, সে খুব একটা আগ্রহী না পোয়েটের কথায়। ব্লেক তার মতো করে বলে যাচ্ছে, বা পোয়েট তার মতো করে বলে যাচ্ছে, কিন্তু পৃথিবী তার কথায় খুব একটা গুরুত্ব দিচ্ছে না, সে যেন টার্ন অ্যাওয়ে করছে। আচ্ছা, why wilt thou turn away? কিন্তু তুমি কেন এরকম করছো? কেন তুমি আমার কথা শুনছো না? why wilt thou turn away? The starry floor, the watery shore is given thee till the break of the day. বলা হচ্ছে যে the starry floor মানে হলো সিম্পলি এখানে ফ্লোর মানে তো আমরা জানি যে একটা সমতল ভূমি, আর স্টার যেই ভূমির উপরে থাকে, এখন স্টার তো কোনো ভূমির উপরে থাকে না, স্টার থাকে আকাশে, তাই তো? তাহলে স্টার আকাশে থাকলে আকাশটাকে এখানে ফ্লোর বলা হচ্ছে। এবার এই আকাশটা হচ্ছে আকাশ থেকে একেবারে জমিন পর্যন্ত, আমরা পর্যন্ত, এই পুরো জায়গাটাকে বেকন এখানে ফ্লোর বললো, স্টারি ফ্লোর। অ্যান্ড ওয়াটারি শোর বলতে আমরা সমুদ্রকে বুঝি। আচ্ছা, ইজ গিভেন দি, তোমাকে দেয়া হয়েছে, পৃথিবী তোমাকে দেয়া হয়েছে। কি দেয়া হয়েছে দেখো, এখানে বোঝার ব্যাপার আছে, দুইটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ। মানে এই মিনিংটা, এখানে মিনিংটা হচ্ছে খুবই অস্পষ্ট, এটার বিভিন্ন রকম মিনিং করা যেতে পারে। স্টেয়ারি এবং ওয়াটারি এই দুইটা জিনিসই রাতের সাথে সম্পর্কিত, ডার্কনেসের সাথে সম্পর্কিত। যখনই রাত হয় তখন আমরা তারা দেখি, তারা একটা ফ্লোর তৈরি করে, একটা স্পেস তৈরি করে, যেখানে তারার আলোর কারণে আমরা তখন বলি হচ্ছে জ্যোৎস্না স্নাত রাত, তাই তো?
তো সেই যে জ্যোৎস্না বা সেই যে তারার আলোয় পৃথিবীটা আলোকিত হলো, যদিও সূর্য এখন নাই, রাত এখন, কিন্তু সেখানে তারার আলো আছে। তার মানে কিছুটা হলেও আমরা দেখতে পাচ্ছি। ব্লেক এটা বোঝাতে চাচ্ছে যে যদিও এখন রাত, যদিও এখনো দিন আসে নাই, কিন্তু তারপরেও তুমি কিন্তু একা নও। তারা আছে, তোমাকে হেল্প করছে, তোমাকে পথ দেখাচ্ছে, অর্থাৎ স্রষ্টার বাণী তোমার জন্য রয়ে আছে এখনো। মানে তোমরা হয়তো পুরোপুরি দিনের মধ্যে নাই, তোমরা পুরোপুরি আনন্দ উপভোগ করতে পারছো না, বা পুরোপুরি ভাবে তোমরা হচ্ছে মানে গড যে দুনিয়াকে এক্সপেক্ট করে, যেরকম বানাতে চায় সেরকম একটা দুনিয়াতে তোমরা নাই। কিন্তু তোমরা যে দুনিয়াতে আছো সেখানে কিন্তু গড অনুপস্থিত না, তার অস্তিত্ব আছে। স্টেয়ারি ফ্লোর এটাই মিন করছে যে তারা কিন্তু আলো দিচ্ছে এবং পৃথিবীকে কিছুটা হলেও আলোকিত করছে। স্টেয়ারি ফ্লোর বলা হচ্ছে জন্য কথাটা। ওয়াটারি শোর, এবং সমুদ্র তো এখনো মোটামুটি ক্লিয়ার, স্পষ্ট, কারণ তারা যখন থাকে তখন সমুদ্রটাও কিন্তু জল জল করে, সমুদ্রের মধ্যেও কিন্তু আমরা সেই তারার প্রতিফলন দেখতে পাই। এই সবকিছু তোমাকে দেয়া হচ্ছে টিল দ্য ব্রেক অফ ডে। দিনের দুইটা দিনের মধ্যে যে ব্রেক, অর্থাৎ যে সময়টাকে আমরা রাত বলি, সেই রাতের জন্য তোমাকে কিন্তু স্টেয়ারি ফ্লোর দেয়া হলো, ওয়াটারি শোর দেয়া হলো। তার মানে তুমি যদি সমুদ্রের মধ্যেও থাকো, তুমি কিন্তু তারার মাধ্যমে পথ নির্দেশিত হয়ে তুমি কিন্তু সঠিক গন্তব্যে যেতে পারবা। অথবা তুমি যদি পৃথিবীতে থাকো, সেক্ষেত্রেও তারা তোমাকে সঠিক পথ নির্ণয় করতে বা কাজ করতে তোমাকে সহযোগিতা করবে। যে তোমার উচিত হবে না ঘুমিয়ে থাকা, তোমার উচিত হবে জেগে ওঠা এবং নতুন দুনিয়া বা নতুন দিন এর আগমনের জন্য তোমাদের চেষ্টা করা বা কাজ করা। তার মানে পুরো কবিতা জুড়ে পোয়েট যেটা বোঝাতে যাচ্ছে সেটা হলো লন্ডন বা তৎকালীন সময়টা খুব একটা বাজে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এবং এটার একটা পরিবর্তন দরকার। এবং পরিবর্তনটা কিভাবে আসবে? পরিবর্তনটা আসবে ধর্মীয় অনুশাসনের মধ্যে যাওয়ার মাধ্যমে, স্রষ্টাকে বিশ্বাস করার মাধ্যমে, এবং স্রষ্টার যে বিধান যেগুলো মূলত মানুষ মানে হিউম্যানিজমের সাথে সম্পর্কিত, মানবতাবাদের সাথে সম্পর্কিত, সেগুলোকে গুরুত্ব দেওয়ার মাধ্যমে। ব্লেক নিজেও রবিবার চার্চে যেত না, এবং আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যে ব্লেক এবং তৎকালীন সময় যারা পোয়েটরা ছিল, ওয়ার্ডসওয়ার্থ এবং অন্যরা, তারা কিন্তু প্রচন্ড পরিমাণে ধার্মিক ছিল, প্রচন্ড পরিমাণে ইমানদার ব্যক্তি, কিন্তু তারা কোনো রিচুয়াল মানতো না। তারা মনে করতো ধর্ম কলুষিত হয়ে গেছে, ধর্মীয় যে মানুষগুলো তারা ধর্মের নামে ব্যবসা করছে। তার কারণ তারা ঠিকই রবিবার সেই রিচুয়াল করলো, কিন্তু দিন শেষে তাদের সাথে সম্পর্ক কাদের? ওইসব জুলুমবাজ জমিদারদের, তাই না? মানে ল্যান্ডলর্ড যারা, তাদের। তো এতে করে কি হচ্ছে? এতে করে ধর্মটা ধীরে ধীরে কলুষিত হচ্ছে এবং সাধারণ মানুষ যারা একেবারে লোয়ার ক্লাস অফ পিপল, তারা কষ্টে আছে, কষ্টে দিনাতিপাত করছে। এজন্য ব্লেক বলছে বারবার করে যে সঠিক যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে আসো, জেগে ওঠো। ক্ষণস্থায়ী পৃথিবী তোমাদেরকে যাতে অ্যাট্রাক্ট না করে, সঠিক জিনিসটা বোঝো। এবং আমরা যেটা বলছি, আমি একজন বার্ড, একজন প্রফেট, আমি যেটা বলছি সেটা সত্যই বলছি, কারণ আমি সঠিক কথা জানি। আমি শুনেছি জেসাস ক্রাইস্টের কথা, যখন সে মানে ধর্মীয় অনুশাসনের কথা বলেছিল, বা যখন সে ল্যাপসড সোউলের কথা শুনে, মানে মানে ল্যাপসড সোউল অর্থাৎ অ্যাডাম অ্যান্ড ইভের যে পতন প্যারাডাইস থেকে দুনিয়াতে, সেই পতনের জন্য যখন সে কান্না করেছিল, যখন কষ্ট পেয়েছিল, সে তখন যা যা বলেছিল যে কিভাবে করে অ্যাডাম অ্যান্ড ইভ আবার পৃথিবীতে, আবার প্যারাডাইসে ফিরে আসতে পারে, সে কথাগুলো আমি শুনেছি। তো তোমাদেরও উচিত সেই কথাগুলো মেনে নেয়া, এবং সেই কথাগুলোর সামারি হলো এই যে ধর্মীয় অনুশাসনে ফিরে আসতে হবে। কারণ বাইবেল এখনো আছে, বাইবেলের অস্তিত্ব আছে, বাইবেলের শিক্ষায় ফিরে আসলে ব্যাপারগুলো চেঞ্জ হবে। অর্থাৎ নৈতিকতা আমাদেরকে আবার গ্রহণ করতে হবে। এটার বিভিন্ন ভাবে এটার মিনিং করা যেতে পারে, আমি আমার মতো করে একটা ব্যাখ্যা করার চেষ্টা করলাম। এরপরে হচ্ছে আমরা যাব ল্যাম্প, দ্য ল্যাম্প অফ সংস অফ ইনোসেন্স। লিটল ল্যাম্প হু মেড thee, dost thou who made thee, gave thee life and bid thee feed? আচ্ছা, যে লিটল ল্যাম্প হু মেড thee, dost thou know who made thee? তুমি কি জানো কে তোমাকে সৃষ্টি করেছে? ল্যাম্প মানে কি বলো তো? ল্যাম্প বলতে কি বোঝায়? ভাই এই জায়গায় ইনোসেন্সের প্রতীক বোঝায়, আর জিসাস ক্রাইস্টের কথাও বোঝায়। আচ্ছা, সিম্পলি ল্যাম্প অর্থ কি? ভেড়া, তাই তো? ভেড়া না, ঠিক ভেড়ার বাচ্চা। ভেড়ার ইংরেজি হচ্ছে শিপ, আর ভেড়ার বাচ্চা যেটা ছোট, ওইটাকে বলা হয় ল্যাম্প। আচ্ছা, লিটল ল্যাম্প হু মেড দি, ছোট ছোট ভেড়ার বাচ্চা, তুমি কি জানো কে তোমাকে সৃষ্টি করেছে? Dost thou know who made thee? একই কথা আবার দ্বিতীয়বার জিজ্ঞেস করলো, dost thou know who made thee? dost মানে কি? do you know? dost thou know, do you know who made thee? তুমি কি জানো কে তোমাকে সৃষ্টি করেছে? gave the life and bid the feed, তোমাকে জীবন দিয়েছে এবং তোমাকে কি বলা যায় যে
বিট বলতে এখানে ঠিক শেখানো অর্থ আসছে। হু ইনস্ট্রাক্টেড ইউ টু গ্রেজ, বা বলা হয় যেটাকে হচ্ছে চারণ করা। মানে ভেড়ার কি কাজ? ভেড়া হচ্ছে চড়ে বেড়ায় বিভিন্ন জায়গাতে এবং ঘাস টাস খায়। যে ঘাস খেতে হবে চড়ে চড়ে, এই জিনিসটা তোমাকে কে শিখিয়েছে? না, একটা একটা জিনিস সিম্পলি আমরা চিন্তা করি না অনেক সময়, যে একটা বিড়াল জন্মগ্রহণ করার পরে ঠিক বিড়ালের মতো আচরণগুলো কেন করছে, বা ও কিভাবে বুঝতে পারছে যে ওকে মায়ের দুধ খেতে হবে এবং সেটা খুঁজে বের করারও আপ্রাণ চেষ্টা করছে। আবার ধরো একটা ভেড়ার বাচ্চা, ও জানে ও জন্মের পরই কিন্তু ও ঘাস খাওয়া শুরু করলো, তাই না, বা দুধ খাওয়া শুরু করলো, বা যাই করলো যেটা। তো ওকে কে এটা শেখালো? ওটা তো কোনো নিয়ম মানে নাই। আমরা মানুষরা যেভাবে অনেক কিছু শিখি, ওরা তো কি সেরকম কিছু, ওদেরকে কেউ কিছু শিখায় নাই। ওরা কিভাবে পারে? তার কারণ হলো ব্লেক এখানে বোঝানোর চেষ্টা করছে যে তোমাকে জীবন দিয়েছে কে, এবং তোমাকে এই যে চারণ করতে, মানে চড়ে বেড়াতে, এবং এটা কে শেখালো, বা কে শিখিয়েছে, কে ইনস্ট্রাক্ট করলো? and beat the feed by the stream and over the mead, gave the clothing of delight, softest clothing woolly bright, gave thee such a tender voice, making all the vales rejoice. আচ্ছা, বাই দি স্ট্রিম অ্যান্ড ওভার দ্য মিড। তো একটা ভেড়া কি করে? ভেড়া হচ্ছে স্ট্রিম, বা যেটাকে আমরা নদী বা জলপ্রপাত যেটা বলি, যে জলধারা যেটাকে আমরা বলি, সেই জলধারার চারপাশে, এবং মিড মানে মিডো, তৃণভূমি যেটা, সেই মিডোজ অ্যান্ড স্ট্রিমস এর পাশে আশেপাশে দিয়ে হচ্ছে একটা ভেড়া চড়ে বেড়ায় এবং ঘাস খায়। আচ্ছা, তো এই যে মিডোজ এবং স্ট্রিমের পাশ দিয়ে চড়ে বেড়ানো, ঘাস খাওয়া, এই ব্যাপারগুলো এবং জীবন দেয়া, এই পুরো ব্যাপারটা কে করেছে? গেভ দি ক্লোদিং অফ ডিলাইট, তোমাকে এই যে একটা আনন্দদায়ক পোশাক তোমাকে দিয়েছে, যে পোশাকটা সফটেস্ট ক্লোদিং, উলি ব্রাইট, আচ্ছা উল দিয়ে তৈরি এবং খুব উজ্জ্বল। গেভ দি সাচ আ টেন্ডার ভয়েস, এবং একটা ভেড়ার ভয়েসটা কিন্তু খুবই কোমল, খুবই শান্ত। তো তোমার এই যে টেন্ডার ভয়েস, যেটা স্নিগ্ধ, হ্যাঁ স্নিগ্ধ একটা ভয়েস, বা একটা খুব সুন্দর স্নেহপূর্ণ একটা ভয়েস, এই ভয়েসটা তোমাকে কে দিয়েছে? মেকিং অল দ্য ভেলস রিজয়েস, এবং যেই তোমার যে সাউন্ড, তোমার যে টেন্ডার ভয়েস অ্যান্ড তোমার যে পোশাক, এই সবকিছু মিলিয়ে পুরো ভ্যালি মানে উপত্যকা, হ্যাঁ, যেই জায়গাতে ভেড়া চড়ে বেড়ায়, সেই পুরো উপত্যকাই যেন আনন্দিত হয়ে গেল। মেকিং অল দ্য ভ্যালিজ রিজয়েস, তুমি যেন পুরো উপত্যকাকে আনন্দিত করে ফেললা। একটা ল্যাম্ব মানে খুব সুন্দর একটা প্রাণী। যেমন আমরা খুব বিড়াল পছন্দ করি, ল্যাম্ব হচ্ছে বিড়াল, তো বিড়ালের মধ্যে কিছুটা তো হিংস্রতা আছে, কিন্তু ল্যাম্ব হলো একেবারেই শান্ত একটা প্রাণী, কোনো কারো অনিষ্ট করে না, ক্ষতি করে না, এবং ইনোসেন্সের প্রতীক বলা হয় যাকে আর কি। জেসাস ক্রাইস্টকেও এর জন্য বলা হয় অনেক সময় ল্যাম্ব, বিশেষ করে চাইল্ড ক্রাইস্টকে। তো এখানে বলা হলো যে ল্যাম্ব, তুমি তোমার সুন্দর ভয়েস, তোমার ক্লোদিং এবং তোমার সবকিছু, তোমার মানে চলা, সবকিছু দিয়ে তুমি পুরো ভ্যালিজকে, উপত্যকাকে আনন্দিত করে তুলেছো। মেকিং অল দ্য ভেলস রিজয়েস। তাহলে তোমাকে কে সৃষ্টি করলো? হু ইজ দ্য ক্রিয়েটর অফ ইউ? লিটল ল্যাম্ব হু মেড দি, dost thou know who made thee? একই কথা আবার বলা হচ্ছে, লিটল ল্যাম্ব আইল টেল দি, লিটল ল্যাম্ব আইল টেল দি, আমি তোমাকে বলবো, আমি তোমাকে জানাচ্ছি। হি ইজ কল্ড বাই দাই নেম, তোমাকে যে সৃষ্টি করেছে তাকেও তোমার নামেই ডাকা হয়। লাইনটা বুঝেছো তোমরা? ফর হি কলস হিমসেলফ আ ল্যাম্ব, তোমাকে যে সৃষ্টি করেছে, হি ইজ কল্ড বাই দাই নেম, তোমাকে যে সৃষ্টি করেছে, হি ইজ কল্ড, তাকে ডাকা হয় তোমার নামেই, অর্থাৎ তাকেও ল্যাম্ব বলা হয়। তাহলে কে তোমাকে সৃষ্টি করলো? এখানে জিসাস ক্রাইস্টকে বোঝানো হচ্ছে, যে জিসাস ক্রাইস্ট, গড দ্য সান, সেই মূলত তোমাকে সৃষ্টি করেছে, এবং জিসাস ক্রাইস্টকে তোমার নামেই ডাকা হয়, তাকেও বলা হয় দ্য ল্যাম্ব। এই লাইনটা বুঝেছো তোমরা? জি ভাইয়া। আচ্ছা, ফর হি কলস হিমসেলফ আ ল্যাম্ব, কেন তার নামে, মানে তাকে কেন তাকে কেন ল্যাম্ব বলা হয়? তার কারণ হলো, ওকে, সো তাকে ল্যাম্ব বলার কারণ হচ্ছে যে সে নিজেই নিজেকে ল্যাম্ব বলেছে। ফর হি কলস হিমসেলফ আ ল্যাম্ব, সে নিজেই নিজেকে বলেছে আমি একটা ভেড়া, বা আই অ্যাম আ ল্যাম্ব। এই জন্য তাকেও আমরা, এটা একটা অ্যালিউশন, একটা রেফারেন্স, কারণ বাইবেলে এভাবে আছে। জিসাস ক্রাইস্ট সে নিজেই নিজেকে ল্যাম্ব বলতো, এই কারণে আমরাও তাকে ক্রাইস্টকে ল্যাম্ব বলে থাকি আর কি। আচ্ছা, হি ইজ মিক অ্যান্ড হি ইজ মাইল্ড, সেও তোমার মতো, একটা ভেড়াও কিন্তু মিক, মাইল্ড, অর্থাৎ নম্র, ভদ্র, শান্ত, যেরকমটা আমরা বলে থাকি। জিসাস ক্রাইস্টও সেরকম নম্র, ভদ্র ছিল। হি ইজ মিক অ্যান্ড হি ইজ মাইল্ড। এখানে এই পুরো অংশে যেই ক্রাইস্টকে বোঝানো হচ্ছে, সেই ক্রাইস্ট কিন্তু বাচ্চা ক্রাইস্ট, চাইল্ড ক্রাইস্ট, এটা মাথায় রাখতে হবে। হি বিকেম আ লিটল চাইল্ড, সে একটা লিটল চাইল্ড হিসেবে পৃথিবীতে আসলো, লিটল চাইল্ড হলো সে পৃথিবীতে আসার সময়। আই আ চাইল্ড, দাও আ ল্যাম্ব, উই আর কল্ড বাই হিজ নেম, আমিও একটা বাচ্চা,
জিসাস ক্রাইস্ট যেরকম বাচ্চা হয়ে পৃথিবীতে এসেছিল, আমিও ঠিক সেরকম একটা বাচ্চা, এবং তুমি একটা ছোট্ট ল্যাম্ব, ছোট্ট একটা ভেড়ার বাচ্চা। উই আর কল্ড বাই হিজ নেম। আমরা কিন্তু আমাদের সবাইকে কিন্তু তার নামেই রাখা হয়। লিটল ল্যাম্ব গড ব্লেস দি, লিটল ল্যাম্ব গড ব্লেস দি। কি বুঝলা বলো এই কবিতা দিয়ে? এর না বোঝার কিছুই নাই, সবই ক্লিয়ার, স্পষ্ট, এবং এখানে তেমন কিছু পোয়েট বোঝাতেও চায় নাই। একটা বাচ্চা সুলভ কবিতা উনি লিখে বসে আছে, যে একটা ভেড়ার, ছোট একটা ভেড়ার বাচ্চাকে স্পিকার দেখলো এবং তাকে জিজ্ঞেস করলো, ভেড়ার বাচ্চা তুমি কি জানো তোমাকে কে সৃষ্টি করেছে? তুমি খুবই শান্ত, ভদ্র, এবং তুমি যদি না জানো জেনে রাখো, আমি তোমাকে বলছি, তোমাকে সৃষ্টি করেছে যে, তাকেও তোমার নামেই ডাকা হয়। তার মানে আমরা এখানে বেশ কিছু ইনফরমেশন পেলাম, এবং খুব বাচ্চা টাইপের একটা একটা কিছু আমরা একটা লেসন পেলাম, যেটা হয়তো আমরাও পরবর্তীতে আমাদের বাচ্চাদেরকে শেখাতে পারবো। বাচ্চারা শিখে শুনে এই কবিতা আনন্দ পাবে, এরকম একটা কবিতা। বলো তো বোঝা গেছে কিনা? কোনো জি ঝামেলা আছে এটা বুঝতে? না। সিম্পল। এবার আমরা ঠিক কন্ট্রারি কিছু দেখব। এখানে বলা হচ্ছে ল্যাম্প সম্পর্কে খুবই সিম্পল কিছু কথা দিয়ে ল্যাম্পকে বোঝানো হলো, এবং বোঝানো হলো যে জেসাস ক্রাইস্ট বা গড এই ল্যাম্প সৃষ্টি করেছে, এবং ল্যাম্প জেসাস ক্রাইস্ট নিজেও এরকম একই ধরনের খুবই শান্ত, খুবই ভদ্র। আমরা যদি জেসাস ক্রাইস্ট নাও ধরে থাকি, জেসাস ক্রাইস্ট এবং স্রষ্টার মধ্যে তো খ্রিস্টানরা তেমন কোনো ডিফারেন্স মেনটেন করে না, তারা একই ব্যক্তি, বা মানে একই, মানে স্রষ্টারই তিনটা ভাগ এরকম তার মনে করে থাকে, তিনটা মিলেই হচ্ছে স্রষ্টা, যেটাকে বলা হয় ট্রিনিটি, ত্রিতত্ত্ববাদ। আচ্ছা, ঠিক এটার বিপরীত একটা জিনিস আমরা এখন দেখবো, যেটা এটা কিন্তু সংস অফ ইনোসেন্সের একটা কবিতা, তাই তো? সংস অফ এক্সপেরিয়েন্সে আর একটা কবিতা আছে, সেটার নাম হলো টাইগার। কবিতাটায় স্পিকার যে, সেও একটা বাচ্চা ছেলে, যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে সেটা একটা বাচ্চা ভেড়া, এবং এই দুজনের মধ্যে যে কনভারসেশন না, একপাক্ষিক কথা, বাচ্চা ছেলেটাই কথা বলে যাচ্ছে। আগের কবিতাতেও আমরা দেখেছি যে একটা রাখাল বালক কথা বলেছে, যেও খুবই ইনোসেন্স তার মধ্যেও ছিল, ধারণ করতো সেও। আচ্ছা, কিন্তু এক্সপেরিয়েন্সে যখনই আমরা যাই, তখন সেখানে খুব এক্সপেরিয়েন্সড কেউ কিন্তু কথা বলে, দেখেছো? আগের কবিতাতে কথা কে বলেছে? একজন প্রফেট বলেছে, বা একজন পোয়েট বলেছে, যে যাকে প্রথমেই একজন প্রফেট হিসেবে তুলনা করা হলো। সে কিন্তু খুব এক্সপেরিয়েন্সড একজন মানুষ, সে কিন্তু শেফার্ড বা একজন রাখাল বালকের মতো অত বেশি সরল সহজ না, সে অনেক কিছু জানে এবং বোঝে। এজন্য সে পুরো পৃথিবীর যে অবস্থা সেটাকে সামনে নিয়ে আসলো অল্প কথার মাধ্যমে। ল্যাম্বের মধ্যেও আমরা সেরকম খুব সিম্পল কিছু কথা দেখেছি, এবং যেখানে কথা বলেছে একটা চাইল্ড। কিন্তু আমরা যখনই এক্সপেরিয়েন্সে আসলাম, ল্যাম্বের বিপরীতে আর একটা কিছু প্রাণীর কথা এখানে নিয়ে আসা হলো, সেটা টাইগার। বলো তো, ল্যাম্ব এবং টাইগারের মধ্যে ডিফারেন্স কোথায়? তোমরা কি কোনো ডিফারেন্স দেখো? ল্যাম্প হচ্ছে খুব শান্ত, দেখি ভাইয়া, আর টাইগার হচ্ছে একটু হিংস্র। আর টাইগার হচ্ছে হিংস্রতার প্রতীক। আচ্ছা, তাহলে এখানে আমরা আহ এমন একটা প্রাণীকে দেখতে পাচ্ছি এক্সপেরিয়েন্সে, যে ল্যাম্বের মতো না, যে হচ্ছে খুবই হিংস্র প্রকৃতির। তাহলে এই হিংস্র প্রকৃতির একটা প্রাণীকে কেন নিয়ে আসা হলো? তার কারণ এখন পোয়েট এক্সপেরিয়েন্সের দুনিয়া নিয়ে আলোচনা করবে। এখন আর ওই ইনোসেন্সের দুনিয়া এসে নাই। আর এক্সপেরিয়েন্সের দুনিয়ায় তুমি যখনই আসবা, তখনই হিংস্রতা আসবে। একটা ছোট্ট বাচ্চা ছেলে কি বোঝে হিংস্রতা কি জিনিস? হয়তোবা ফিলিস্তিনের একটা বাচ্চা বোঝে, কিন্তু আমরা তো বুঝি না। বুঝি আমরা? বুঝি না। তো টাইগারের যে ব্যাপারটা, সেই টাইগারের ব্যাপারটা হচ্ছে সেরকম হিংস্রতা। যে হিংস্রতা তখনই আসে যখন আমরা বড় হই, যখন আমাদের মধ্যে এক্সপেরিয়েন্স হয়, যখন আমরা এক্সপেরিয়েন্সড বা ম্যাচিওরড হয়ে উঠি। নাও, কবিতাটা শুরু হলো, বানানটা একটু কিন্তু ভিন্ন রকম দেখতে হবে। বানানটা সিম্পলি আমরা টি-আই দিয়ে লিখি, এখানে টি-ওয়াই দিয়ে লেখা হয়েছে। Tiger, tiger burning bright in the forests of the night, what immortal hand or eye could frame thy fearful symmetry? বলা হচ্ছে যে টাইগার, টাইগার বার্নিং ব্রাইট, বার্নিং জ্বলছে খুব উজ্জ্বল ভাবে, ব্রাইটলি। টাইগার ইজ বার্নিং ব্রাইটলি, টাইগার, টাইগার বার্নিং ব্রাইট। একটা চিত্র আমাদের সামনে উপস্থাপন করা হলো। ব্লেকের কবিতার মধ্যে আমরা খুব বেশি ইমেজ পাবো, ইমেজারি এর ব্যবহার থাকবে, খুব বেশি ইমেজের ব্যবহার করেছে। প্রথমেই বললো টাইগার, টাইগার বার্নিং ব্রাইট, একটা টাইগার দেখা যাচ্ছে যেটা জ্বলছে কিরকম ভাবে, উজ্জ্বল ভাবে, ব্রাইটলি। আচ্ছা, কোথায় জ্বলছে? ইন দ্য ফরেস্টস অফ দ্য নাইট, রাতের বনের মধ্যে, বনের মধ্যে, এবং সময়টা হলো রাত। রাতের বনে, রাতের জঙ্গলে একটা টাইগার জল জল করে জ্বলছে, এরকম একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। জল জল করে জ্বলা মানে কি? আগুন লেগে গেছে টাইগারের গায়ে, এরকম না। তুমি সিম্পলি কল্পনা করো, রাত এবং জঙ্গলের মধ্যে একটা বাঘকে তুমি দেখতে পেলা, মানে বাঘের যেই হচ্ছে ডোরাকাটা যেই অ্যাপিয়ারেন্স, সেই অ্যাপিয়ারেন্সটাই কিন্তু মনে হবে যেন বাঘটা জ্বলছে। বাঘটা মানে বাঘের গায়ের যেই তোমার হলো কি বলা যায়, যে কারুকাজ, সেই কারুকাজই এমন যেন মনে হয় যে সেটা আগুনের মতো একটা কিছু, তাই না? এবং যদি তুমি সিম্পলি অন্ধকার রাতে ওই শুধু বাঘের উপরেই হচ্ছে একটা টর্চ ফেলো, তাহলে ব্যাপারটা আরো বেশি ক্লিয়ার হয়ে উঠবে।
তো এইখানে বাঘকে খুব বেশি গ্লোরিফাই বা বাঘকে খুব বেশি হচ্ছে এক্সাজারেট করে বলা হচ্ছে, টাইগারকে খুব বেশি এক্সাজারেট করা হচ্ছে, যেন টাইগারটা এমন একটা প্রাণী, এমন একটা হিংস্র প্রাণী যেটা যদি রাতের জঙ্গলের মধ্যে আমরা রাতের বেলাও দেখতে পাই তাহলেও আমাদের কাছে মনে হবে যেন সেটা জ্বলছে, জল জল করছে, তার মানে এটা হিংস্রতা এতটা বেশি। আচ্ছা, এখানে রাতের কথা কেন বলা হলো? তার কারণ সে যে পৃথিবী নিয়ে এখন কথা বলছে সেই পৃথিবীটা মূলত ডার্কনেসকেই রিপ্রেজেন্ট করে। সেই পৃথিবীর অনেক কিছু আছে যে অনেক কিছু মূলত অন্ধকার জগতের, আমরা অন্ধকার জগৎ বলতে যেটা বুঝি আর কি। তো টাইগার এমন একটা প্রাণী বা টাইগারের সেই যে হিংস্রতা, সেই হিংস্রতা এমন একটা জিনিস যেটা অন্ধকারের সাথে অ্যাসোসিয়েটেড, যেটা ডার্কনেসের সাথে অ্যাসোসিয়েটেড, যেটা অন্ধকার জগতের সাথে সম্পর্কিত। আচ্ছা, হোয়াট ইমর্টাল হ্যান্ড অর আই কুড ফ্রেম দাই ফেয়ারফুল সেমেট্রি। সেমেট্রি শব্দের অর্থ হচ্ছে ফিগার, বা আমরা যেটাকে অনুরূপ প্রতিরূপ বলতে পারি, বা সিম্পলি ভাস্কর্য টাইপের যে ব্যাপারগুলো সেগুলোকে সেমেট্রি বলা হয়। সো ফ্রেম মানে গঠন করা বা তৈরি করা, সিম্পলি এখানে ক্রিয়েট করা বোঝানো হচ্ছে। কুড ফ্রেম দাই মানে ইয়োর, তোমরা জানো আর্কেইক ওয়ার্ড। সো কুড ফ্রেম দাই ফেয়ারফুল ফেয়ারসাম ফয়ানক, ভীতিকর, তোমার এই ভীতিকর ফিগারটা কে সৃষ্টি করলো, কে তৈরি করলো, কে ফ্রেম করলো, কে গঠন করলো, কোন হাত, কে সেই ইমর্টাল ব্যক্তি, অথবা কে মানে কার হাত সে এরকম ইমর্টাল বা এরকম চোখ ইমর্টাল যে তোমার মতো এরকম একটা ভয়ানক ভীতিকর একটা ফিগারকে ফ্রেম করতে পারলো। আচ্ছা, ল্যাম্বের মধ্যেও কিন্তু সূচনাটা এভাবে হয়েছিল, তাই না? যে ল্যাম্ব, তোমাকে কে সৃষ্টি করলো, লিটল ল্যাম্ব হু মেড দি। এখানেও একই কথা বলা হচ্ছে, কিন্তু একটু একটু কঠিন শব্দ চয়নের মাধ্যমে বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে কুড ফ্রেম দাই ফেয়ারফুল সিমেট্রি, তোমার মতো এরকম একটা ভয়ানক ফিগার কে তৈরি করলো, কার হাত এতটা শক্তিশালী বা এতটা ভয়, মানে এতটা হচ্ছে স্ট্রং, কার হাতে এতটা স্ট্রেংথ আছে, কার চোখের এতটা পাওয়ার আছে যে সে তোমার মতো একটা ভীতিকর প্রাণীকে তৈরি করলো। মানে এখানেও গডের কথা বলা হচ্ছে, এবং এই কবিতার মধ্যে আমরা দেখবো যে গডের একটা ভিন্ন রূপকে এখানে উপস্থাপন করা হলো। যে আমরা যে গডকে চিনি, যে স্রষ্টাকে চিনি, তার যেরকম একদিকে সে খুব বেশি নরম, খুব বেশি আমাদের জন্য কাঁদে, তার মন কাঁদে, যেমন জিসাস ক্রাইস্টের কথা যদি আমরা বলি, সে তার উম্মতের জন্য বা তার মানুষের জন্য সে সবসময় চিন্তা করে, কনসার্ন, কিন্তু সেই গডই আবার অন্য দিক থেকে চিন্তা করলে যথেষ্ট পরিমাণে শক্তিশালী এবং নিষ্ঠুর। কেন নিষ্ঠুর? নিষ্ঠুর তাদের জন্য যারা পৃথিবীতে ভালো কাজ করবে না তাদের জন্য। অর্থাৎ আমরা জানি পৃথিবীতে একটা ভালো দিক আছে, মানে ভালো একটা জগৎ আছে, আর একটা হচ্ছে অন্ধকারের জগৎ আছে। তো অন্ধকার জগতে যারা বিচরণ করে তাদের জন্য এখানে একটা শিক্ষা বা তাদের জন্য একটা মেসেজ পোয়েট দিয়ে যাচ্ছে আমার, যে দুইটা পৃথিবী বা একই পৃথিবীর মধ্যে দুইটা অ্যাসপেক্ট, দুইটা দিক, সেই দুইটা দিকের একটা দিককে সে ল্যাম্প কবিতার মাধ্যমে বোঝালো, আর অন্য দিকটাকে সে টাইগার কবিতার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছে। গডের নিজের মধ্যে যে দুইটা অ্যাসপেক্ট আছে, একটা অ্যাসপেক্টকে আমরা সিম্পলি বলতে পারি যে তার দয়া, তার মহানুভবতা, আর অন্যদিকে সেই গডই আবার নিষ্ঠুর। কিরকম নিষ্ঠুর? কারণ সে যদি নিষ্ঠুর না হতো তাহলে এরকম একটা ফেয়ারফুল সিমেট্রি কিভাবে সে তৈরি করতে পারলো। আচ্ছা, আমরা বলি না অনেক সময়, আমরা কিন্তু এটা ছোটবেলা থেকেই আমরা জানি যে স্রষ্টার যে ভালোবাসা, সেই ভালোবাসার 1% পুরো মানব জাতিকে দেওয়া হয়েছে। আবার স্রষ্টার যেই রাগ, সেই রাগেরও 1% মানব জাতিকে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা যদি খারাপ কিছু করি, সেই খারাপের ফলাফল যে কতটা ভয়ানক হবে সেটাও কিন্তু আমরা বুঝতে পারি তার মহানুভবতার পাশাপাশি তার রাগের দিকটা দেখেও। এবং সেই রাগ এমনি এমনি প্রকাশিত হবে না, আমরা খারাপ কিছু করলেই সেটা হয়তো প্রকাশিত হবে। তো এই জন্য ব্লেক বোঝানোর চেষ্টা করছে যে সেই গড যে একটা ল্যাম্প তৈরি করেছে, সেই আবার টাইগারের মতো ফেয়ারফুল সিমেট্রি বা ফিগারও তৈরি করলো। ইন হোয়াট ডিস্ট্যান্ট ডিপস অর স্কাইজ বার্ন দ্য ফায়ার অফ দাইন আইজ, অন হোয়াট উইংস ডিয়ার হি অ্যাসপায়ার, হোয়াট দ্য হ্যান্ড ডিয়ার সিজ দ্য ফায়ার। ডিস্ট্যান্ট মানে দূরবর্তী, ডিপস বলতে সিম্পলি এখানে গভীর কোনো কিছুকে বোঝাচ্ছে, কিন্তু এখানে আমরা বুঝতে পারবো যেখানে আগুনের সাথে সম্পর্কিত কিছু একটা জিনিসকে বোঝানোর চেষ্টা করছে। পৃথিবীতে গভীর কোনো জায়গা থেকে যদি আগুন উত্তোলন করা হয় তাহলে সেটা একটা আগ্নেয়গিরি হতে পারে, সেখানে ডিপ বলতে আগ্নেয়গিরিকে বোঝানো হলো। স্কাই বলতে আকাশ, কিন্তু এখানে যেহেতু আগুনের সাথে বিষয়টা সম্পর্কিত, সো আমরা এখানে সূর্যকে ধরে নিব। ইন হোয়াট ডিস্ট্যান্ট ডিপস অর স্কাইজ, কোন দূরবর্তী আগ্নেয়গিরি অথবা সূর্য থেকে, বার্ন দ্য ফায়ার অফ দাইন আইজ, টাইগারের যে চোখ, সেই চোখের জন্য ফায়ার বা আগুন সিলেক্ট করা হয়েছে এবং সেখান থেকে আগুন নিয়ে আসা হয়েছে। হোয়াট উইংস ডিয়ার হি অ্যাসপায়ার, হি বলতে যে এটার ক্রিয়েটর, যে তৈরি করেছে, সে
কোন শক্তিশালী পাখায় চড়ে সাহস করেছে, অ্যাসপায়ার করেছে, উচ্চাকাঙ্ক্ষী হয়েছে যে তোমার মতো একটা ফিয়ারফুল ক্রিয়েচারের চোখ তৈরি করার জন্য আগুন নিয়ে আসবে। এবং এই আগুনটা কোনো সাধারণ আগুন না, পৃথিবীর সিম্পল আগুন না, এটা আগ্নেয়গিরির আগুন অথবা সূর্যের আগুন। এবং সেই সূর্যের আগুন বা আগ্নেয়গিরির আগুন ধরার মতো ক্ষমতা তো সাধারণ কোনো মানুষের নাই। তাহলে এটা কোনো সাধারণ মানুষ তৈরি করেনি, বা এটা খুব যেহেতু ফেয়ারফুল কিছু এবং একই সাথে এটা যা দিয়ে তৈরি করা হচ্ছে সেই সব জিনিসপত্র অনেক বেশি ভয়ানক, তো এটা তৈরি করার জন্য কোনো সুপার ন্যাচারাল এন্টিটির প্রয়োজন ছিল, অবশ্যই সে গড ছাড়া আর কেউ এটা তৈরি করতে পারে না। হোয়াট দ্য হ্যান্ড ডেয়ার সিজ দ্য ফায়ার, কোন সেই হাত যার ক্ষমতা আছে, যে সাহস করে, ডেয়ার করে এই ফায়ার, এই যে আগ্নেয়গিরির ফায়ার হতে পারে অথবা সূর্যের ফায়ার হতে পারে, সে আগুনকে ধরবে, সে আগুনকে দখলে নেবে। সিজ মানে দখলে নেয়, অর্থাৎ সেটাকে সহজ কথায় হাতে নেয় এবং সেটা নিয়ে আসা বাঘের বা টাইগারের চোখ তৈরি করার জন্য। তো সেকেন্ড স্ট্যান্ডাতে বলা হলো যে হোয়াট ডিস্ট্যান্ট ডিপস আর স্কাইজ বার্ন দ্য ফায়ার অফ দাইন আইজ। এখানে টাইগারের যে চোখ, সেই চোখটাও যথেষ্ট ভীতিকর এবং সেটা তৈরি করার জন্য তার বডির অন্য পার্টসগুলোর মতোই আগুনের প্রয়োজন ছিল। এবং সে আগুনটা কোনো সাধারণ আগুন না, সেটা আগ্নেয়গিরি, ডিপসের আগুন অথবা স্কাই, আকাশের কোনো একটা জায়গার হতে পারে, সেটা সূর্যের আগুন। সে আগুনটা আনার মতো ক্ষমতা কারণ নাই গড ছাড়া। গডেরই সেরকম হাত আছে, শক্তি আছে, যে শক্তি দিয়ে সে সাহস করতে পারে, ডেয়ার করতে পারে টু সিজ দ্য ফায়ার, সেই ফায়ারকে ধরতে বা সেই ফায়ারকে নিয়ে আবার এসে বাঘ বা টাইগার তৈরি করতে, টাইগারের চোখ তৈরি করতে। আচ্ছা, তার মানে এখানেও কোয়েশ্চেন জাস্ট করেই যাচ্ছে স্পিকার যে কে তোমাকে তৈরি করলো, তোমার মতো একটা ভীতিকর ক্রিয়েচারকে কে তৈরি করলো। And what shoulder, what art could twist the sinews of thy heart, and when thy heart begin to beat, what dread hand, what dread feet? আচ্ছা, বলা হলো একই কথা, আবার কোয়েশ্চেন, মানে প্রত্যেকটা স্ট্যান্ডাতেই আমরা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। এখানে জিজ্ঞেস করছে কোন সেই হাত বা বাহু, শোল্ডার, পুরো বাহুকে বোঝানো হচ্ছে এখানে, কারণ হোয়াট আর্ট, সেটা মানে বাহুর কথা কেন বলা হলো আমরা বুঝবো। এখানে টুইস্ট শব্দটা আসছে, টুইস্ট মানে কোনো কিছু আমরা জানি যে হচ্ছে মোচড়ানো টাইপের, হ্যাঁ, মানে কোনো কিছু মোচড়ানো বলতে আমরা যেটা বুঝি, টুইস্ট এখানে সেই অর্থেই আসছে। হোয়াট আর্ট মানে হোয়াট স্কিল, কোনো একটা কিছু, কোনো একটা কাজ করতে তোমার একটা দক্ষতার প্রয়োজন আছে, তুমি তো এমনি এমনি সেটা পারবে না, তোমার অবশ্যই আগে ওই ব্যাপারে দক্ষ হয়ে উঠতে হবে। when you are skilled then you can do the thing। এখানে বলা হচ্ছে কোন সেই বাহু এবং কোন সেই স্কিল, যে স্কিল দিয়ে যিনি টাইগারকে তৈরি করেছে তিনি টুইস্ট করলো, কুড টুইস্ট দ্য স্নিউজ অফ দাই হার্ট, তোমার হৃদয়কে, হৃদয়ের মাংসপেশিগুলোকে, স্নিউ মানে হলো মাংসপেশি, মাসলস, তোমার হৃদয়ের মাসলগুলোকে টুইস্ট করেছে, মুচড়ে দিয়েছে, মোচড়ানোর যে ব্যাপারটা আর কি। মানে এখানে ধারণা করা হচ্ছে টাইগারের হৃদয়টা এতটা শক্ত, এতটা রূঢ়, এতটা দৃঢ় যে সেটা তৈরি করার জন্য সেই মাসেলের মধ্যে রূঢ়তা নিয়ে আসার জন্য অনেক বেশি মোচড়ানো হয়েছে, টুইস্ট করা হয়েছে। সেটা করার জন্য খুব শক্তিশালী একটা বাহুর প্রয়োজন। শক্তিশালী কোনো মানুষ ছাড়া, বা মানুষ তো এখানে বলা হচ্ছে না, শক্তিশালী কেউ না হলে সেটা করতে পারবে না। সো বা টাইগারের মতো এরকম একটা খুব ফিয়ারসাম ক্রিয়েচারের হৃদয়ের মাসলগুলোকে তৈরি করার জন্য যেই পরিমাণ দক্ষতার প্রয়োজন ছিল, যে ধরনের একটা ভয়ানক বা একটা শক্তিশালী বাহুর দরকার ছিল, সেটা কার হতে পারে? অ্যান্ড ওয়েন দাই হার্ট বিগিন টু বিট, এবং তোমার হৃদয় যখন বিট করতে শুরু করলো, তার মানে তুমি যখন অ্যালাইভ হলে, বা তুমি যখন জীবিত হলে, তোমাকে যখন লাইফ দেয়া হলো, যখন তোমার হৃদয় বিট করতে শুরু করলো, হার্ট বিটিং শুরু হলো তখন তোমার যে অবস্থা, সিনারিও, টাইগারের যেই তখনকার চিত্রটা, সেটা এখানে তুলে ধরা হচ্ছে। হোয়াট ড্রেড হ্যান্ড, সেই টাইগারকে তখন টাইগারের হাত বা থাবা দেখতে কতটা ভয়ানক ভীতিকর লাগছিল। অ্যান্ড হোয়াট ড্রেড ফিট, এবং তার যে পা, এখানে তার সামনের দুইটা পাকে বলা হচ্ছে হাত, পেছনের দুইটা পাকে বলা হচ্ছে পা। তো বলা হলো হোয়াট ড্রেড হ্যান্ড অ্যান্ড হোয়াট ড্রেড ফিট, অর্থাৎ যখন টাইগারের হার্ট বিটিং শুরু হলো, টাইগার যখন জীবিত হলো, তখন তাকে দেখতে আরো বেশি ভয়ানক হয়ে উঠলো এবং মনে হলো এই যেন একটা থাবা দিবে, এই যেন হচ্ছে পা দিয়ে আছড়ে দিবে। সো হোয়াট ড্রেড হ্যান্ড, হোয়াট ড্রেড ফিট, এই ভয়ানক ভীতিকর হাত পা দেখে যিনি তৈরি করেছে সে কি স্থির থাকতে পেরেছে? মানে সে যদি খুব পাওয়ারফুল কেউ না হয়ে থাকে, তাহলে তো তার এই দৃশ্য দেখার পরে চুপ করে থাকার কথা না। সো হু ওয়াজ দ্যাট ওয়ান, যে হচ্ছে এতটাই সক্ষম, এতটাই স্কিলড, এতটাই পাওয়ারফুল, এতটাই স্ট্রং, যে আফটার ক্রিয়েটিং দ্য ফিয়ারসাম ক্রিয়েচার সে স্বাভাবিক থাকতে পেরেছে। সো হু ওয়াজ দ্যাট ওয়ান, এখানেও অ্যান্সার একটাই আসবে, সেটা হলো গড।
কেন বারবার করে এই প্রশ্নগুলো করা হচ্ছে? তার কারণ আমরা আগেও দেখেছি দ্য ল্যাম্বের ক্ষেত্রেও সিমিলার টাইপ কোয়েশ্চেন করা হয়েছিল। বইটা আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে টাইগার খুবই ভয়ানক একটা কিছু, খুবই হিংস্র একটা প্রাণী, এবং এটা তৈরির পেছনেও স্রষ্টার হাত আছে। স্রষ্টাই এটা তৈরি করেছে। যেই স্রষ্টা ল্যাম্ব তৈরি করেছে সেই স্রষ্টাই টাইগার তৈরি করেছে। অর্থাৎ স্রষ্টার মধ্যে কন্ট্রাস্টিং কোয়ালিটিজ আছে। What the hammer, what the chain, in what furnace was thy brain? What the anvil, and what dread grasp, dare its deadly terrors clasp? Now, poet wonders about the tools that are used to make the tiger. এটা একটা প্রসেস, একটা প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়াটা হচ্ছে একটা ব্ল্যাকস্মিথ যখন কোনো একটা হাতুড়ি তৈরি করে বা কোনো একটা হাতিয়ার তৈরি করে, তখন একজন ব্ল্যাকস্মিথ কামার যেই কাজগুলো করে সেই কাজগুলোর সাথে এখানে টাইগার তৈরির প্রসেসকে তুলনা করা হচ্ছে। এখানে দুইটা প্রসেস। একটা প্রসেস হলো তুমি একটা তলোয়ার বা একটা দা বানাবা, সেজন্য তুমি কামারের কাছে গেলা। সো কামার কি করবে? কামার হচ্ছে তার একটা হ্যামার থাকবে, তো ব্ল্যাকস্মিথ যে বা কামার যে তার একটা হ্যামার থাকবে। তোমরা দেখেছো কিনা সেখানে একটা আগুনের চুল্লি থাকে ছোট, যেটা হয় যে একটা লোহার দণ্ড সেটা আগুনের চুল্লির মধ্যে রাখা হয়, এবং সেটা যখন নরম হয়ে যায় মানে লাল হয়ে যায় তখন সেটাকে আর একটা বড় লোহার দণ্ডের উপরে, লৌহ দণ্ড যেটাকে বলে, সেটার উপরে রেখে, যেটাকে ইংরেজিতে বলে অ্যানভিল, হ্যাঁ অ্যানভিলের উপরে ওই গলা বা অনেকটাই গলে যাওয়া লোহাটাকে তখন পেটানো হয় অ্যানভিলের উপরে রেখে। তোমরা কি এটা দেখেছো? এবং এভাবে করে একটা পর্যায়ে খুব সূক্ষ্মভাবে খুব দক্ষতার সাথে একটা দা বা একটা তলোয়ার বা একটা যে কোনো হাতিয়ার তৈরি করা হয়। দেখেছো তোমরা? জি ভাইয়া দেখছি। আচ্ছা, তো এখন সেই ব্ল্যাকস্মিথের কাজটা খুবই পরিশ্রম সাধ্য, খুবই টাফ, এবং তুমি ওই জায়গাতে তলোয়ারের পরিবর্তে একটা টাইগারকে কল্পনা করো। হাউ ওয়াজ দ্যাট? ইজন্ট ইট সামথিং ফিয়ারসাম? বুঝেছো? তুমি ওই জায়গাতে একটা টাইগারকে কল্পনা করো, যে একটা টাইগারকেও তৈরি করা হচ্ছে, গড় তৈরি করছে এভাবে পিটিয়ে পিটিয়ে। তার কারণ টাইগারের যে বডি যা যতটা স্ট্রং, সেটা পোয়েট মনে করছে যে এটার জন্য একজন ব্ল্যাকস্মিথের প্রয়োজন ছিল, এবং সেই ব্ল্যাকস্মিথ খুব দক্ষতার সাথে টাইগারকে তৈরি করেছে। হোয়াট ওয়াজ দ্য প্রসেস? বলছে হোয়াট দ্য হ্যামার, কোন সেই হ্যামার যে হ্যামারের মাধ্যমে টাইগারকে পেটানো হয়েছিল। এই হ্যামারটা সাধারণ হ্যামার না, টাইগারকে পেটানোর জন্য অনেক বড় কোনো একটা হ্যামারের প্রয়োজন ছিল। হোয়াট দ্য চেইন, টাইগারকে ধরে রাখার জন্য একটা শেকলের প্রয়োজন ছিল, শেকড় দিয়ে বাঁধা ছিল হয়তোবা। ইন হোয়াট ফার্নেস, ফার্নেস মানে ওই যে চুল্লি যেটার মধ্যে লোহা রাখা হবে, লোহাকে গলানো হবে, তো সেই চুল্লির কথা বলো। হোয়াট দ্য ফার্নেস ওয়াজ দাই ব্রেইন, তোমার ব্রেইনটা কোন চুল্লির মধ্যে রাখা হয়েছিল নরম করার জন্য এবং পরবর্তীতে পেটানো হয়েছিল। হোয়াট দ্য এনভিল, এনভিল মানে সেই যে লৌহদণ্ড যেটার উপরে টাইগারকে রেখে ধরে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পেটানো হয়েছে এবং টাইগার বানানো হয়েছে। হোয়াট ড্রেড গ্রাস্প, এখন যেই এন্টিটি টাইগারটাকে ধরেছে, গ্রাস্প মানে থাবা বা ধরা, আঁকড়ে ধরা কোনো কিছু, গ্রাস্প ক্লাস্প সিমিলার মিনিং, সেই থাবাটাও বলছে এখানে কতটা ভয়ানক। কারণ যে টাইগারকে ধরতে পেরেছে সেও অবশ্যই ভীতিকর কোনো একটা কেউ একজন, তাছাড়া টাইগারের মতো এত ভীতিকর কিছুকে সে ধরবে কিভাবে। ডেয়ার ইটস ডেডলি টেরোর্স ক্লাস, এর যেই খুব ডেডলি মরণাস্ত্র যেটাকে আমরা বলি না, যেটা মানুষের মৃত্যু ঘটাতে সক্ষম হবে এরকম, তো টাইগারের যে ক্লাস্প বা টাইগারের যে থাবা, সেই থাবাটাও সরি ওকে, বলা হচ্ছে যে টাইগার খুবই একটা টেরোর সামথিং, যেটা হচ্ছে আমাদের মধ্যে টেরোর সৃষ্টি করে, যেটা আমাদের মধ্যে খুব ভয় সৃষ্টি করে। তো এরকম ভীতিকর একটা কিছুকে ক্লাস্প করতে বা আঁকড়ে ধরতে বা থাবা দিয়ে ধরতে বা হাত দিয়ে ধরতে কে রাজি হয়েছে বা কে সক্ষম হয়েছে বা কে এটা করেছে? হু ওয়াজ দ্যাট ওয়ান? কোন সেই হামার, যে হামার দিয়ে তাকে পেটানো হয়েছে টাইগারকে? কোনটা সেই ফার্নেস যে চুল্লির মধ্যে টাইগারকে রাখা হয়েছিল, বা স্পেসিফিকলি টাইগারের ব্রেইনের কথা এখানে বলা হচ্ছে। হোয়াট দ্য এনভেল, কোন সেই চুল্লি যে চুল্লির উপর টাইগারকে বিভিন্ন অ্যাঙ্গেলে রেখে তারপরে পেটানো হয়েছে হ্যামার দিয়ে। হোয়াট ড্রেড গ্রাস্প, ডিয়ার ইটস ডেডলি টেরোর্স ক্লাস্প, কোন থাবা, কোন হাত দিয়ে, কোন ভীতিকর হাত দিয়ে এরকম একটা ভয়ানক ক্রিয়েচারকে, এরকম একটা বিপদগামী ক্রিয়েচারকে আঁকড়ে ধরা হয়েছিল। ক্লাস্প মানে আঁকড়ে ধরা, এবং ধরেই তো তোমাকে সেটা চুল্লির উপর রেখে তারপরে পেটাতে হবে। বুঝেছো? মানে একটা
হাতিয়ার তৈরি করতে লোহার দণ্ডটাকে তোমার তো আঁকড়ে ধরে তারপরেই হচ্ছে চুলির উপর, সরি এই যে এনভিল বা লৌহদণ্ডের উপরে রাখতে হবে এবং হ্যামার দিয়ে পেটাতে হবে। So, যেই লোক বা যেই ব্যক্তি অথবা যেই এন্টিটি যে হচ্ছে এই টাইগারকে ধরেছে, টাইগারকে আঁকড়ে ধরেছে, সেও তো হচ্ছে সামওয়ান ভীতিকর বা ভয়ানক কেউ। আচ্ছা, তাছাড়া তো এটা পসিবল ছিল না। ওকে, সো তার মানে এখানে এই অংশটুকুতে আবার বোঝানো হলো যে গড ইজ অলসো পাওয়ারফুল, গড ইজ অলসো সামওয়ান ভেরি ফিয়ারসাম, অ্যান্ড তাকেও আসলে ভয় পাওয়া উচিত, কারণ ভয় পাওয়ার কিছু ফিচার্স তার মধ্যেও আছে। আমরা যদি চিন্তা করি যে জিসাস ক্রাইস্ট সে অল মার্সিফুল, সেটা যেমন ট্রু, একই সাথে সে যে ফিয়ারসাম সেটাও ট্রু। জিসাস ক্রাইস্ট না বলে আমরা যদি সিম্পলি গড দ্য ফাদারের কথা বলি, যেটা আমরা মুসলিমরা বিশ্বাস করি, সেক্ষেত্রে ব্যাপারটা খুব বেশি মিলে যায়। কারণ নিষ্ঠুরতা ঠিক আমরা এখানে বলবো না, আমরা এখানে বলবো যে মানে আমাদের শাস্তি দেওয়ার, শাস্তি বিধানের যেই ক্ষমতা, রাগ, সেটা গডের ঠিক সেই পরিমাণ আছে যেই পরিমাণ তার আমাদের দয়া আছে আমাদের প্রতি, তাই না? তো এই যে কন্ট্রাস্টিং কোয়ালিটিস, এটা প্রয়োজন অনুযায়ী গড আমাদের উপরে হয়তো প্রয়োগ করবে, সেটার একটা ভাইভ বইটা এখানে দেওয়ার চেষ্টা করছে। এবং পৃথিবীর মানুষের মধ্যেও যে অন্যায় আছে, পৃথিবীর মানুষের মধ্যেও যে হিংস্রতা আছে, দুইটা দিক। একটা হলো ল্যাম্বের মতো আমরা খুব সরল, আবার একই সাথে আমরা এক্সপেরিয়েন্সড হওয়ার পরে অনেক সময় বাঘের মতো, টাইগারের মতো আমরা হিংস্র হয়ে উঠি, সেই ব্যাপারটাও এখানে উপস্থাপিত হলো। When the stars threw down their spears and watered heaven with their tears, did he smile his work to see? Did he who made the lamb make thee? আচ্ছা, যখন স্টার্স বা তারাগুলো তাদের স্পেয়ার্স, তাদের যেই হাতিয়ারগুলো, সেগুলোকে ফেলে দিয়েছিল। আচ্ছা, এখানে একটা অ্যালিউশন বা একটা রেফারেন্স আসছে, যেটাকে আমরা বলতে পারি যে অ্যালিউশন, তোমরা তো জানো, একটা ফিগার অফ স্পিচ, meaning a reference, an indirect reference to any biblical, historical or mythological, which have a biblical mythological significance, একটা তাৎপর্য আছে। বিবলিক্যাল তাৎপর্য হতে পারে, বাইবেলের কোনো ঘটনা হতে পারে, ইতিহাসের কোনো ঘটনা হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে। সেই জিনিসপত্রগুলোকে যখন কোনো একটা পোয়েমের মধ্যে নিয়ে আসা হয়, তখন সেটাকে আমরা অ্যালিউশন বলি। নাও এখানে ব্যাপারটা একটু বোঝো, সিম্পলি মানে আমরা মিনিং করে যাই, সেটা হচ্ছে যে when the stars, স্টারগুলো, তারাগুলো, এখানে তারা শব্দের মিনিংটা আসবে হচ্ছে ফেরেশতা বা অ্যাঞ্জেলস। সো আমরা অ্যাঞ্জেল ধরে নেব, পরে আমরা ব্যাখ্যায় যাচ্ছি। যখন অ্যাঞ্জেলরা, তারাগুলো বা স্টার্স বলতে এখানে অ্যাঞ্জেলসরা যখন তাদের স্পেয়ার্স, তাদের হাতিয়ারগুলো যখন ফেলে দিল, কোত্থেকে ফেলে দিল? প্যারাডাইস থেকে। and watered heaven with their tears, এবং যখন তারা তাদের কান্না দিয়ে হেভেনকে বা প্যারাডাইসকে পুরোপুরি প্লাবিত করে ফেলেছিল। ডিড হি স্মাইল হিজ ওয়ার্ক টু সি? তখন, আচ্ছা তখনের কথা এখানে বলা হচ্ছে না, এখানে আবার বর্তমান সময়ে চলে আসা হচ্ছে। ওকে, ডিড হি স্মাইল Okay, so did he smile his work to see? Did he who made the lamb make thee? বলা হচ্ছে যে সেই গড, সে কি হেসেছিল after creating his creature, after the creature has been created? যখন ল্যাম্প তৈরি করা হলো, সেই ল্যাম্প, মানে যে ল্যাম্প তৈরি করলো সেই কি তোমাকে তৈরি করলো? আচ্ছা, এখানে দুইটা কথা, দুইটা অংশ এই স্ট্যান্ডার। একটা অংশে বলা হচ্ছে অ্যাঞ্জেলসটা যখন তাদের হাতিয়ার ফেলে দিল এবং যখন জান্নাতকে বা হেভেনকে তারা প্লাবিত করে ফেললো তাদের চোখের পানি দিয়ে। নাও হোয়াট ওয়াজ দ্য স্টোরি? একটা গল্প তোমরা জানো কিনা, মানে এটা হচ্ছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম, আমাদের মুসলিম ধর্মে এরকম কোনো ব্যাপার নাই, বা আমরা এরকম কোনো কিছু কোরআনের মাধ্যমে পাই না, তবে বাইবেলে এরকম একটা গল্প আছে। গল্পটা এরকম যে গডের বিরুদ্ধে যখন অ্যাডামকে তৈরি করা হলো, তখন গডের বিরুদ্ধে স্যাটান যুদ্ধ ঘোষণা করলো, বিদ্রোহ করলো, এবং স্যাটানের কিছু সঙ্গী সাথী সেই যুদ্ধে অংশগ্রহণ করলো, এবং খুব স্বাভাবিকভাবেই স্যাটান পরাজিত হলো। যখন স্যাটান এবং তার সঙ্গী সাথীরা, অন্যান্য অ্যাঞ্জেল বা অন্যান্য ফেরেশতারা পরাজিত হলো, তখন তারা বাধ্য হয়ে আত্মসমর্পণ করলো এবং তারা চোখের পানিতে পুরো জান্নাত, পুরো প্যারাডাইস প্লাবিত করে ফেললো, কাইন্ড অফ অনুশোচনা। কিন্তু সেই অনুশোচনার কোনো ফলাফল হয় নাই, তাদেরকে অভিশপ্ত হিসেবেই জাহান্নামে পাঠানো হলো। তখন গড যেহেতু মানে জিতেছে, স্বাভাবিকভাবেই তারা তাদের
মানে স্ফিয়ার্স, তাদের তাদের যেই যেগুলো ছিল, যেগুলো দিয়ে তারা জলের সাথে যুদ্ধ করেছে, সেই অস্ত্র তারা ফেলে দিবে বা অস্ত্রকে সে গডের কাছে সমর্পণ করবে, তো তারা সেগুলোকে নিচে ফেলে দিল হেভেন থেকে। তো এই কথাটাকে এখানে নিয়ে আসা হলো, এবং তখন স্বাভাবিকভাবেই গড যেহেতু জিতে গিয়েছে, গড হ্যাপি হয়েছে বা সে খুশি হয়েছে, সে আনন্দ পেয়েছে, সে হেসেছিল হয়তো বা তখন। ঠিক একইভাবে পোয়েট এখানে জিজ্ঞেস করছে, ডিড হি স্মাইল হিজ ওয়ার্ক টু সি? যখন টাইগার তৈরি হয়ে গেল, তার যে কাজ, এই কাজটা যখন সম্পন্ন হয়ে গেল, তখন সে তার কাজ দেখে সে কি হেসেছিল? ঠিক যেমন ভাবে সে হেসেছিল আফটার বিং আফটার উইনিং with the against the rebel angels। এই কোয়েশ্চেনটা এখানে আসছে। সো একটা স্টোরি নিয়ে আসা হলো যে গডের সাথে স্যাটানদের একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে স্যাটানরা পরাজিত হয় এবং গড তখন অবশ্যই হেসেছিল এবং সে খুশি হয়েছিল। ঠিক একইভাবে গড কি হেসেছিল যে সে যখন তার ওয়ার্কটা, তার কাজটা সম্পন্ন করলো? এখন কথা হলো, কাজ সম্পন্ন করলে হাসবে কেন? এটাও এক ধরনের জয় কিন্তু, যে আমি এমন একটা কিছুকে তৈরি করতে পারলাম, এটাও কিন্তু একটা আনন্দের বিষয়, একটা এক ধরনের বিজয়। এরপরে ফাইনালি স্ট্যান্ডার শেষে কোয়েশ্চেন করলো যে ডিড হি হু মেড দ্য ল্যাম্প মেক দি? নাও পোয়েটের যে আলটিমেট কনফিউশন, যেটা যে যেই গড ল্যাম্পকে তৈরি করতে পারে, সেই কি টাইগারকে তৈরি করলো? এবং যেটার অ্যান্সার অবশ্যই ইয়েস। টাইগার টাইগার বার্নিং ব্রাইট ইন দ্য ফরেস্টস অফ দ্য নাইট, হোয়াট ইমর্টাল হ্যান্ড অর আই কুড ফ্রেম দ্য ফেয়ারফুল সিমেট্রি। আবার ওই একই লাইনের একটা রেপিটেশন এখানে আসলো। দিস ইজ অল অ্যাবাউট দ্য পোম। তোমরা কি এই কবিতাটা বুঝেছো? এর বিভিন্ন জায়গার আরো জি বিভিন্ন ভাইয়া। রকম মিনিং করা যেতে পারে। তোমাদের কি কাছে কি কোনো অন্য, মানে কোনো একটা অংশের ভিন্ন মিনিং আছে আমাকে দেওয়ার মতো? এমন কিছু যেটা আমি বলিনি, তোমরা চাইলে শেয়ার করতে পারো। তোমরা আগে পড়েছো এরকম? ওকে, তো এই কবিতাগুলো যখন এক্সপেরিয়েন্সে আমরা পড়বো, তখন দেখবো কবিতাগুলো বিভিন্ন রকমের হয়ে থাকে। সেখানে অনেক বেশি তোমার হচ্ছে মিস্ট্রি থাকে, অনেক বেশি কনফিউশন থাকে, আমরা প্রপারলি অনেক সময়ই অর্থ উদ্ধার করতে পারি না। হ্যাঁ, এটা একটা বৈশিষ্ট্য তার এক্সপেরিয়েন্সের কবিতার। এই বৈশিষ্ট্যটাই যেন পৃথিবীর দুর্বোধ্যতাকে সিগনিফাই করে। অর্থাৎ আমরা আমাদের এই যে বাস্তব পৃথিবী, এটাও কেউ বুঝে উঠতে পারি না, কেন এমন হচ্ছে। এই দুর্বোধ্য পৃথিবী, জটিল পৃথিবী আমাদের কাছে আরো বেশি দিন দিন জটিলতর হয়ে উঠছে, কিন্তু আমরা মিনিং খুঁজে পাচ্ছি না। ঠিক তেমনি স্পিকারও তার কবিতাগুলোকে একটু দুর্বোধ্য রেখে গিয়েছে ইচ্ছা করি।